সকলকে স্বাগত জানিয়ে আমরা আর সময় নষ্ট না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে ৪৭তম বিসিএস এর প্রথম ক্লাস মানে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আমরা আলোচনা করব। তো ৪৭তম বিসিএস এর লেকচার 1 বাংলা সাহিত্য 1 মানে প্রাচীন যুগ নিয়ে মূলত আমরা আলোচনা করব। বাংলা সাহিত্যকে তিনটা যুগে ভাগ করা হয়, এটা আমরা জানি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ। তো বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ আছে, কয়টা যুগে? তিনটা যুগে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ হচ্ছে ৬৫০ থেকে ১২০০, মতান্তরে ৯৫০ থেকে ১২০০, ৯৫০ থেকে ১২০০, এবং মধ্যযুগ হচ্ছে ১২০১ থেকে ১২০১ থেকে ১৮০০। আধুনিক যুগ হচ্ছে ১৮০১ থেকে ১৮০১ থেকে বর্তমান। এইটা আশা করি আমরা জানি। তবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, আমি জানি আপনাদের সবার কাছে বাংলা খাতা আছে। খাতা আছে, তবে বাংলা খাতা আছে কিনা তা নিয়ে যদিও প্রশ্ন আছে। সবার একটা বাংলা খাতা লাগবে। বাংলা খাতা শুধু না, বাংলা সাহিত্যের খাতা লাগবে। মানে বাংলা সাহিত্যের জন্য আপনারা একটা খাতা রাখবেন, আর বাংলা ব্যাকরণের জন্য আরেকটা খাতা রাখবেন। দুটোই আলাদা আলাদা করে আমাদের লিখতে হবে, আলাদা আলাদা প্রস্তুতি নিতে হবে। কারণ আজকে যে আমরা আলোচনা করব লেকচার 2, লেকচার 3 ধারাবাহিকভাবে যদি খাতায় না থাকে, তাহলে পরবর্তীতে আপনি এগুলো খুঁজে পাবেন না। কোন জায়গায় প্রাচীন যুগ আছে, কোন খাতার কোন জায়গায় রবীন্দ্রনাথ আছে, তা জানতে হলে আপনার আধ্যাত্মিক শক্তির দরকার হবে। অলৌকিক ক্ষমতার অধিকারী না হইলে এটা জানা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আপনি যদি ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করেন, নোট করেন, প্রথম পৃষ্ঠায় প্রয়োজনে একটা সময় একটা সূচিপত্র তৈরি করে নিতে পারেন যে কোন পৃষ্ঠায় প্রাচীন যুগ আছে, কোন পৃষ্ঠায় শ্রীকৃষ্ণ কীর্তন আছে, কোন পৃষ্ঠায় রবীন্দ্রনাথ আছে, কোন পৃষ্ঠায় নজরুল আছে। খুব সহজে আপনি খুঁজে পাবেন। এবং আগেরবার যেখানে নোট করেছিলেন, যেখান থেকে পড়েছিলেন, সেখান থেকে যখন আপনি রিভিশন দিতে যাবেন, খুব সহজেই আপনি রিভিশন দিতে পারবেন। নাইলে আপনার কাছে একটা অশান্তি অশান্তি লাগবে, বমি বমি ভাব হবে, ঝিমনি ঝিমনি ভাব হবে, মাথা ঘুরাবে, মাথা চক্কর দিবে। টেবিলে বসলে মনে হবে সবার উপরে ঘুম সত্য, তাহার উপরে নাই। তো এই জন্য আমাদের এই নোট খাতা আর লাগবে। তো বাংলা সাহিত্যের যুগ বিভাগে আমরা শুরু করেছি বাংলা সাহিত্য ৬৫০ থেকে। ৬৫০ থেকে বাংলা সাহিত্য শুরু করেছি। এখানে একটা বিষয় দেখেন, আমরা কিন্তু ৬৫০ থেকে শুধু বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শুরু করিনি। আমরা এখানে যে সময়টা উল্লেখ করেছি তা থেকে এটা স্পষ্ট যে বাংলা সাহিত্য শুরু হয়েছে ৬৫০ থেকে। এ বিষয়ে আশা করি কারো কোনো সন্দেহ থাকবার কারণ নেই। সন্দেহ থাকবার কারণ নেই। ৬৫০ থেকে বাংলা সাহিত্য শুরু হয়েছে। ৬৫০ মানে হচ্ছে তাহলে বাংলা সাহিত্যের জন্ম হয়েছে সপ্তম শতাব্দীতে। কেন আমরা বাংলা সাহিত্যের জন্মকে সপ্তম শতাব্দী বলে উল্লেখ করছি, মন্তব্য করছি? কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গম কামরূপী ভাষা থেকে ৬৫০ বা সপ্তম শতাব্দীতে। যদি বাংলা সাহিত্যের জন্ম বাংলা ভাষার জন্ম সপ্তম শতাব্দীতে হয়, তাহলে বাংলা সাহিত্যের জন্ম কি তার আগে হতে পারে? চিন্তা করেন, বাংলা ভাষার জন্ম যদি সপ্তম শতাব্দীতে হয়, তাহলে বাংলা সাহিত্যের জন্ম কি তার আগে হওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। কারণ বাংলা সাহিত্য রচিত হবে তো বাংলা ভাষা দিয়ে। যেখানে বাংলা ভাষারই জন্ম হয়েছে সপ্তম শতাব্দীতে, তার আগে কিভাবে বাংলা সাহিত্য থাকা সম্ভব? বিয়ে করার আগে কি বাচ্চা সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। বিয়ে করার আগে যেমন করে বাচ্চা সম্ভব নয়, হয়তো কারো কারো পক্ষে সম্ভব। যেমন আমাদের সাখাওয়াত স্যারকে আপনারা চিনেন, সাখাওয়াত স্যার এই অসম্ভবকে সম্ভব করেছেন। এরকম দু একজন ব্যক্তির দ্বারা সম্ভব হলেও হতে পারে, সাধারণত এটা সম্ভব নয়। তো বিয়ে করার আগে যেমন করে বাচ্চা সম্ভব নয়, তেমনি কোনো ভাষার জন্মের আগে ওই ভাষায় সাহিত্য রচনা করা কোনোভাবেই সম্ভব নয়। আহ বোর্ডটা ক্লিয়ার না স্যার বললো, স্ক্রিন ক্লিয়ার না। তাইলে না হওয়ার পেছনে বাকিদের ক্লিয়ার কিনা?
না, অনেকেই কমেন্ট করেছে ক্লিয়ার না, তার মানে এটার মধ্যে একটা ভেজাল আছে। হুম হুম। তাহলে এখন কি ক্লিয়ার? তাহলে আমরা এটাকে সাদা করে দিই, কালারটা এখন ক্লিয়ার, কালার মধ্যেই কালো থাকবে, এটা এক অদ্ভুত বিষয় হবে। এখন কি ক্লিয়ার? আপনারা এবার দেখেন তো ক্লিয়ার কিনা, শেয়ার করা যায় কিনা একটু সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্লিয়ার কিনা বলেন। ক্লিয়ার না, এখনো ক্লিয়ার না। এখন আচ্ছা, এখন কি ক্লিয়ার কিনা আপনারা এবার একটু বলেন তো। আমরা দিয়ে ক্লিয়ার, ক্লিয়ার। এই তো আমাদের একজন বলেছেন ক্লিয়ার, বাকিরা কমেন্ট করেন, বাকিরা কমেন্ট করেন। আরে বাবা, সিলেবাস পরে, আগে আপনি ক্লিয়ার কিনা সেটা বলেন, ক্লিয়ার কিনা সেই কমেন্ট করেন। এই যে ক্লিয়ার, এই তো মাশাআল্লাহ, তাইলে আমরা এখন শুরু করতে পারি। হুম, ঠিক আছে, আমরা ওটা সময় মতো আলোচনা করব, আগে আমরা যাই। তাহলে আমরা বলার চেষ্টা করছি, বাংলা সাহিত্যের জন্ম হয়েছে সপ্তম শতাব্দীতে, কারণ বাংলা ভাষার জন্ম হয়েছে সপ্তম শতাব্দীতে। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বক্তব্য মতে। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত ভাষা থেকে দশম শতাব্দী। যদি এই বক্তব্য সত্য হয় যে দশম শতাব্দীতে বাংলা ভাষার জন্ম হয়েছে, তাহলে বাংলা সাহিত্যের জন্ম দশম শতাব্দীর আগে হতে পারে না। তো দুটো বিকল্প মতে এখানে আছে। এক্ষেত্রে আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বক্তব্যটিকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করি। এই কারণে আমরা বাংলা সাহিত্যের জন্ম সপ্তম শতাব্দী আনসার করব। কোনো কারণে এটা অপশনে না থাকলে দশম শতাব্দী আনসার করব। দুটো থাকলে সেক্ষেত্রেও আমরা শহীদুল্লাহর বক্তব্যটিকে গুরুত্ব দিয়ে সপ্তম শতাব্দীতে বাংলা সাহিত্যের জন্ম, এটা আনসার করব। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ শেষ হয়েছে কত সালে? 1200 সালে। আর মধ্যযুগ শুরু হয়েছে 1201 সাল থেকে। প্রশ্ন হচ্ছে 1201 সাল থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু হওয়ার কারণ কি? মধ্যযুগ তো পরে শুরু হতে পারত, মধ্যযুগ তো আর আগেও শুরু হতে পারত, কেন 1201 সালে মধ্যযুগ শুরু হয়েছে? এই ক্ষেত্রে গবেষকরা যে বিষয়টি বিবেচনা নিয়েছেন সেটি হল 1204 সালের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গবিজয়। তার বঙ্গবিজয়ের কারণে এদেশে যে তুর্কি শাসনের আবির্ভাব ঘটেছে, মুসলিম শাসনের গোড়াপত্তন হয়েছে। এই মুসলিম শাসনের শুরু থেকে প্রথম 150 বছর অন্ধকার যুগ আমরা বলি, সেটা বিষয়। এই 1204-এর পর থেকে আমরা বাংলা সাহিত্যের বখতিয়ার খিলজির বঙ্গবিজয়ের ঘটনাটির কারণে এখান থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু করেছি। রাউন্ড ফিগারের জন্য 1204 না ধরে আমরা 1201 ধরেছি, কিন্তু ওই ঘটনাটাকে মাথায় রেখেই 1201 সাল থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগ শুরু করে হয়েছে। এই মধ্যযুগ শেষ হয়েছে আবার কত সালে? 1800 সালে। নতুন একটা যুগ মানে আধুনিক যুগ শুরু করা হয়েছে 1800 সাল থেকে। কেন 1801 সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু করা হলো? এই ক্ষেত্রে যে বিষয়টিকে বিবেচনায় নেওয়া হয়েছে সেটি হলো 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। 1801 সালে এই কলেজে বাংলা বিভাগ চালু হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়েছে 1801 সালে। 1801 সালে যখন বাংলা বিভাগ চালু হলো, তখন বাংলা বিভাগের অধ্যক্ষ করা হয়েছিল ইংরেজ উইলিয়াম কেরিকে। উইলিয়াম কেরি যখন বাংলা বিভাগের দায়িত্ব নিলেন, ছাত্রদের বাংলা বিভাগে ভর্তি করালেন, তখন তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন 1800 সাল পর্যন্ত, মানে এই দুই যুগের যে সময়টা আমরা বলেছি, এই দুই যুগ ব্যাপী বাংলা সাহিত্যে শুধু কবিতাই রচিত হয়েছে। কবিতা ছাড়া আর কিছু এই দুই যুগে রচিত হয় নাই। এই জন্য আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা বলি কবিতা। শাখা, শাখা বলতে আমরা বোঝাচ্ছি কবিতা, নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ। এই শাখাগুলোর মধ্যে বাংলা সাহিত্য শুরু হয়েছে কবিতা দিয়ে, এবং এই দুই যুগে আমরা মূলত কবিতাই রচনা করেছি।
কোনো গদ্য সাহিত্য এখানে ছিল না। যখন উইলিয়াম ক্যারি বাংলা বিভাগের দায়িত্ব নিলেন, তখন তিনি অবাক হলেন যে এত শত শত কবি সাহিত্যিক এই দুই যুগে ছিলেন, কারো মাথায় এই চিন্তা আসে নাই যে গদ্যীয় সাহিত্য লেখা সম্ভব। উইলিয়াম ক্যারি তখন নিজেই পরে গদ্য সাহিত্য রচনা করেছেন এবং 1801 সালে তিনি একটা গ্রন্থ প্রকাশ করেছেন গদ্যে। সেই বইটির নাম হচ্ছে কথোপকথন। এই কথোপকথন বইটি কত সালে প্রকাশিত হয়? 1801 সালে প্রকাশিত। এটা গদ্যে না পদ্যে রচিত হয়? গদ্যে রচিত হয়। এবং গদ্যে যখন কথোপকথন গ্রন্থটি 1801 সালে প্রকাশিত হলো, এই উইলিয়াম ক্যারির হাত ধরেই এরই মধ্য দিয়ে বাংলা সাহিত্যে আনুষ্ঠানিকভাবে গদ্যের প্রচলন হয়েছে। এই জন্য উইলিয়াম ক্যারিকে বাংলা সাহিত্যে গদ্যের পথিকৃৎ বলা হয়। বাংলা গদ্যের পথিকৃৎ বলা হয় উইলিয়াম ক্যারিকে। যেহেতু 1801 সালে বাংলা সাহিত্যের গদ্যের প্রচলন হয়েছে, এর ফলে বাংলা সাহিত্য আগের যে একমুখী কবিতা নির্ভর ছিল, এখান থেকে বের হয়ে এসে আমরা গদ্যে সাহিত্য রচনার মাধ্যমে ধীরে ধীরে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, বিভিন্ন ধরনের সাহিত্য রচনার সুযোগ সৃষ্টি করতে পেরেছি। বাংলা সাহিত্যে এক নবদিগন্তের উন্মোচন হয়েছে গদ্যের প্রচলনের কারণে। এই জন্য এখান থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু করা হয়েছে। তাইলে আমরা 1801 সাল থেকে আধুনিক যুগ শুরু হওয়ার কারণ কি? কারণ এখান থেকে বাংলা গদ্যের প্রচলন হয়েছে। আর বাংলা গদ্যের প্রচলনে প্রতিষ্ঠান হিসেবে যে প্রতিষ্ঠানটির অবদান সবচেয়ে বেশি, সেটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। আর ব্যক্তি হিসেবে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন উইলিয়াম ক্যারি। তার মানে এই দুটো ঘটনার উপর ভিত্তি করে বাংলা সাহিত্যকে তিনটা যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1204 সালের বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের ঘটনা। এই ঘটনাটির কারণে এইখানে একটা ভাগ করা হয়েছে। আবার 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রচলন, এই ঘটনার কারণে এইখানে আরেকটা ভাগ করা হয়েছে। তার মানে দুইটা ঘটনার কারণে বাংলা সাহিত্য তখন তিন টুকরা হয়ে গেল। একটা জিনিসকে যদি আপনি তিন টুকরা করতে চান, তাহলে কয়টা কূপ দেবেন? দুইটা কূপ দেবেন। আমার মতো সহজ সরল লোক হইলে তিন টুকরা করার জন্য তিন কূপ মেরে দিবে, তারপরে দেখবেন যে এটা চার টুকরা হয়ে গেছে। তাহলে এই দুইটা ঘটনার উপর ভিত্তি করে বাংলা সাহিত্যকে তিনটা যুগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1204 সালের বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়, আর একটা হচ্ছে 1801 সালে বাংলা গদ্যের প্রচলন। এখন আপনারা চাইলে আবারও বলি, আপনারা লিখতে পারেন। লিখেন, দুটি ঘটনাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। দুটি ঘটনাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। দুটি ঘটনাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। এক নম্বরে লিখেন 1204 সালে বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের ঘটনা। এক নম্বরে লিখেন 1204 সালে বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের ঘটনা। 1204 সালে বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের ঘটনা। দুই নম্বরে লিখেন, আমার সাথে কি আপনারা আছেন কিনা তো আল্লাহ জানে। হ্যাঁ, দুই নম্বরে লিখেন 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম ক্যারির মাধ্যমে 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম ক্যারির মাধ্যমে বাংলা গদ্যের প্রচলন। ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম ক্যারির মাধ্যমে বাংলা গদ্যের প্রচলন। এইটুকু আপনারা লেখা শেষ কিনা একটু কমেন্ট করে আপনারা আমাকে জানান তো। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের প্রচলন, কমেন্টেই জানান। 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম ক্যারির মাধ্যমে বাংলা গদ্যের প্রচলন। কমেন্ট করেন, কমেন্ট করলেই ভালো। আচ্ছা, পরের লাইন লিখেন। পরের লাইন লিখেন, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা। লিখেন, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কবিতা। 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 আচ্ছা, এখন আসলে আমরা চলে যাই অন্য জায়গায়। আজকে আমরা বাংলা সাহিত্যের লেকচার 1 মানে হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ নিয়ে আলোচনা করব, যেটাকে আমরা 650 থেকে 1200 বা 950 থেকে 1200 বলেছিলাম। এটাই মূলত আজকে আমরা আলোচনা করব, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এইখানে আপনাদেরকে কয়েকটা তথ্য জানিয়ে রাখি। বিসিএস পরীক্ষায়
200 নম্বরের প্রিলিমিনারির মধ্যে বাংলায় আমাদের নম্বর হচ্ছে 35। তো বাংলায় এই 35 আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সাহিত্য থেকে থাকবে কিছু নম্বর, আবার ভাষা বা ব্যাকরণ থেকে থাকবে কিছু নম্বর। বাংলা সাহিত্য থেকে আমাদের নম্বর হচ্ছে 35-এর মধ্যে বাংলা সাহিত্যে 20 নম্বর, আর ব্যাকরণে থাকবে আমাদের 15 নম্বর। সাহিত্যের 20 নম্বর আবার দুই ভাগে ভাগ করা আছে, যেখানে প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুই যুগ থেকে পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন হবে, আর আধুনিক যুগ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন হবে 15 নম্বর। প্রাচীন মধ্যযুগে 5 নম্বর এবং আধুনিক যুগে 15 নম্বর। তাহলে পরীক্ষায় আধুনিক যুগের যে 15 নম্বর, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই দেখা যায় প্রাচীন মধ্যযুগ পড়ে পড়ে, মানে প্রাচীন যুগ পড়লো, মধ্যযুগ পড়লো, পড়তে পড়তে আধুনিক যুগে যাইতে যাইতে তিনি দুর্বল হয়ে পড়েন। তারে আর খুঁজে পাওয়া যায় না, ক্লাসে পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না, তিনি আত্মগোপনে চলে যান। আবার পরীক্ষার আগে আগে তাকে খুঁজে পাওয়া যায়। এতে দেখা যায় আধুনিক যুগের 15 নম্বরে একটা দুর্বল প্রস্তুতি নিয়ে তিনি হলে যান। তখন তারা খোঁজেন যে আধুনিক যুগে স্যার একটা সাজেশন দেন, কমায়ে দেন, এত কবি সাহিত্যিক পড়া যাবে না, অল্প কয়েকজন পড়বে, 10-15 জন 20 জন পড়বে, এই 20 জন পড়ে আধুনিক যুগে 15 নম্বরের মধ্যে ভালো করা যাবে না। 15 নম্বরটা এত সহজ না। আর আপনি চিন্তা করেন তো, আধুনিক যুগে 15 নম্বর আর গাণিতিক যুক্তিতে হচ্ছে 15 নম্বর। হ্যাঁ, গাণিতিক যুক্তিতে হচ্ছে 15 নম্বর। এখন আমি যদি বলি এই 15 নম্বরের মধ্যে আপনাদের কাছে কোনটা সহজ, এক অংশ বলবে আমার কাছে গাণিতিক যুক্তি সহজ। তাদের কাছে আমার একটা পাল্টা প্রশ্ন থাকবে, আধুনিক যুগের 15 নম্বরের জন্য আপনি কি পরিমাণ সময় ব্যয় করেছেন জীবন, বা এখন করছেন? গাণিতিক যুক্তির 15 নম্বরের জন্য যে পরিমাণ সময় দেন, অর্থ খরচ করেন, যে পরিমাণ মানসিক একটা সময় আপনি দিয়ে থাকেন, মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, সেই তুলনায় আধুনিক যুগের 15 নম্বরের জন্য আপনি আসলে কি পরিমাণ সময় আপনি ব্যয় করেন? আমার তো মনে হয় গাণিতিক যুক্তির 10 ভাগের 1 ভাগ সময়ও কি আধুনিক যুগকে দিতে চায় না। অথচ নম্বর কিন্তু সমান। শতকরার বিশাল একটা অঙ্ক করে যে 1 নম্বর পাবেন, ওই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়েছে, বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি, এই উত্তর দিয়েও কিন্তু আপনি 1 নম্বরই পাবেন। সবচেয়ে কঠিন প্রশ্নটার নম্বরও 1, সবচেয়ে সহজ প্রশ্নটার নম্বরও 1। আমাদেরকে সহজ প্রশ্নগুলো বা সহজ তথ্যগুলো, সহজ সিলেবাসগুলো আগেই পড়তে হবে, তাহলে এগুলো অল্প সময়ে আপনি অপেক্ষাকৃত বেশি নম্বর পাবেন। আমি যদি অন্যভাবে বলি, ধরেন আধুনিক যুগ আপনি 10-12 দিন ভালো করে পড়লে 15 নম্বরে মোটামুটি 12-13-14 আপনি পাবেন। 10-12 দিন ভালো করে পড়লে আধুনিক যুগের একটা প্রস্তুতি নিতে পারবেন। কিন্তু কেউ কি বলতে পারবেন যে 10-12 দিন গাণিতিক যুক্তি পড়ে আপনি ভালো করতে পারবেন? পারবেন না। যিনি গণিতের স্টুডেন্ট, যিনি সায়েন্স ফ্যাকাল্টিতে ভালো পড়াশোনা করেন, তার বিষয়টা হচ্ছে ভিন্ন। এই 2-4 জন ব্যতিক্রমীর বিষয়টা চিন্তা করে তো আমরা বলবো না, সাধারণ জনগণের কথা বলবো, যার সাবজেক্ট বাংলাও না, যার সাবজেক্ট গাণিতিক যুক্তিও না, এরকম নিরপেক্ষ জনগণ অধিকাংশই কিন্তু অপেক্ষাকৃত কম সময়ে আমি বলবো আধুনিক যুগ পড়ে শেষ করতে পারবেন। অতএব এই আধুনিক যুগের উপর অনেক বেশি আপনাদের গুরুত্ব দিতে হবে, মনোযোগ দিতে হবে। আজকে আমরা বাংলা সাহিত্যের শুধু প্রাচীন যুগ আলোচনা করব। বলেন তো, প্রাচীন মধ্যযুগে যদি 5 নম্বর হয়, তাহলে শুধু প্রাচীন যুগ তো আজকে আলোচনা করব, প্রাচীন যুগে কত নম্বর? প্রাচীন যুগের মধ্যযুগ 2 যুগ মিলিয়ে 5 নম্বর, তাহলে শুধু প্রাচীন যুগে কত নম্বর বলেন? হ্যাঁ, ঘোলা 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 বলছে, হ্যাঁ ঘোলা মানে ঝাপসা বলছে আর কি, বুঝেননি? আচ্ছা, 2 নম্বর বলেছেন একজন, ব্লার বলছে। আমার সবার প্রবলেম, মানে আমাদের সবার প্রবলেম লিখতে চাইছিল, ভালো করে দেখা যায় না, আটকে যায় স্ক্রিন, আমরা তো কিছুই দেখি না। আহা, আচ্ছা শোনা যায় কিনা? শোনা যায়, দেখা তো ভালো করে যায় না, দেখা তো যায় না, কিন্তু ভালো করে কি শোনা যায়? শোনা যায়, যাক অর্ধেক তো ঠিক মতো ঠিক আছে, সাউন্ড আসে কিন্তু শোনা যায়, কিন্তু হলো দেখা যায় না, বোর্ড দেখা যায় না। আচ্ছা,
আমরা নামাজের পরে বিরতি, যখন নামাজের বিরতি দেব, নামাজের বিরতির পরে স্ক্রিন শেয়ার এর মাধ্যমে আশা করি বিষয়টির সমাধান করা সম্ভব হবে। তা আপাতত আমরা, কথা ক্লিয়ার বাট ছবি আটকে আটকে যায়। হ্যাঁ, তা আপাতত আমরা এভাবের উপরে চালাই, আরো কয় মিনিট এভাবের উপরে চালাই। ওকে, তাহলে আমরা বলেছি আমাদের প্রাচীন মধ্যযুগে যদি 5 নম্বর হয়, আজকে আমরা শুধু প্রাচীন যুগ আলোচনা করব। সেখানে কত নম্বর, এটা একটা কমেন্ট করেন যদি আমার কথা শোনা যায়। ও, এরকম দেখা যায় আমার, ভালো তো। 5 নম্বর বলেছে একজন ডক্টর মানুষ, হ্যাঁ, আবার কে 2-3 নম্বর। আচ্ছা, না, আমাদের বিসিএস এর এই সিলেবাসটা হচ্ছে 35তম থেকে শুরু হয়েছে। এই সিলেবাসটা 200 নম্বরের যে সিলেবাসটা, এবং আমরা যে সিলেবাসটার কথা বললাম, 35তম থেকে এই পর্যন্ত প্রিলিমিনারি হয়েছে 46তম পর্যন্ত। যতগুলো প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে প্রতিবারই প্রাচীন যুগ থেকে 1 অথবা 2 নম্বরের প্রশ্ন হয়েছে। তার মানে আজকে আমাদের প্রাচীন যুগ শেষ হইলে কমটা ধরেন যে আজকে আমাদের 1 নম্বরের একটা প্রস্তুতি হবে। মানে আজকের পর থেকে আপনারা জানবেন বিসিএস পরীক্ষার আরো 199 নম্বরের প্রস্তুতি আপনাদের বাকি আছে। বাংলায় আরো 34 নম্বরের প্রস্তুতি বাকি আছে, বাংলা সাহিত্যে আরো 19 নম্বরের প্রস্তুতি বাকি আছে। আজকে আমরা 1 নম্বর প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এইভাবে আমি যেদিন মধ্যযুগ শেষ করব সেদিন আমি আপনাদের আপডেট জানিয়ে দেব। ইতোমধ্যে আমরা প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্যে 5 নম্বরের আলোচনা শেষ করেছি। যেদিন আধুনিক যুগ শুরু করব সেই দিনও আমি আপনাদের আপডেট জানিয়ে দেব যে আমরা আজকে থেকে আধুনিক যুগের 15 নম্বরের জন্য যুদ্ধ ঘোষণা করলাম। আশা করি ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তা আমরা এখন তাহলে আলোচনায় চলে যাই। এখন বোর্ড তো দেখা যায় না, বললো বোর্ড দেখা না গেলে তো আবার এখন সমস্যা হবে। এখন কি আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন? এই যে এখন তো অন্য রকমের প্রশ্ন না, এখন ডেইলি কয় ঘন্টা করে পড়লে হবে সেসব আলোচনা পরে হবে। এখন আমরা আজকে আলোচনা করি, যখন সেমিনার হবে এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবুও ফাঁকে ফাঁকে উত্তর দেবার চেষ্টা করব পরে, আগে আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই। ক্লিয়ার না? নেটওয়ার্ক প্রবলেম তাহলে কেমনে হলো? তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগ মানে হচ্ছে 650 থেকে 1200, এই প্রায় 550 বছরের মধ্যে একটা মাত্র সাহিত্য বাংলা ভাষায় রচিত হয়েছে এমন একটি নিদর্শন পাওয়া গেছে এখন পর্যন্ত, আর সেই বইটির নাম হচ্ছে চর্যাপদ। চর্যাপদ ব্যতীত প্রাচীন যুগের দ্বিতীয় কোন গ্রন্থের নিদর্শন এখন পর্যন্ত পাওয়া যায় নাই। চর্যাপদ ব্যতীত প্রাচীন যুগের দ্বিতীয় কোন গ্রন্থের নিদর্শন এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তার মানে প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। অতএব আমরা বলতে পারি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাপদের মধ্য দিয়েই বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে। তো প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন যেহেতু চর্যাপদ, আমরা যে প্রাচীন যুগ আলোচনা করব বলেছিলাম, প্রাচীন যুগ থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন হয় বলেছিলাম, সেটা মূলত কোন টপিক থেকে হবে? সেটা মূলত চর্যাপদ থেকে এই 1 নম্বরের প্রশ্ন হবে। প্রাচীন যুগ থেকে তার আগের যুগের সাদা কালো টিভির মতো। আচ্ছা, তো আমার কপাল খারাপ যে আপনাদেরকে আমি আমার চেহারাটা দেখাইতে পারতেছি না, আর আমার দুর্ভাগ্য যে আপনাদেরও আমি চেহারাটা দেখতেছি না, আবার আপনারাও আমার চেহারা দেখতেছেন না। তো চর্যাপদ নিয়ে আমরা, তার মানে আমরা বলার চেষ্টা করছি প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হিসেবে আমরা চর্যাপদ আছে, যেহেতু আমরা চর্যাপদ নিয়ে আলোচনা করব, আর চর্যাপদ থেকেই মূলত 1 নম্বরের প্রশ্ন হবে। এখন এই চর্যাপদের আবিষ্কার সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আমরা আলোচনা করব। তারপরে ভিতরে ভিতরে চর্যাপদের ভেতরের কিছু তথ্য নিয়েও আমরা কথা বলবো। আমরা কথা বলবো 1882 সালের কথা বলছি। 1882 সালে একজন ব্যক্তি, নাম তার রাজা রাজেন্দ্রলাল মিত্র। 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি একটা বই প্রকাশ করেছিলেন, যে বইটির নাম হচ্ছে এখনো ঠিক হয় না নাকি, তা আমার বোর্ডে দাঁড়িয়ে লিখে লাভ। বইটার নাম হচ্ছে সংস্কৃত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার।
সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র এই বইটি প্রকাশ করেছিলেন। বইটির নামের মধ্যে আপনারা চিন্তা করেন, নামের মধ্যেই বলা হয়েছে বুদ্ধিস্ট লিটারেচার, মানে বৌদ্ধতান্ত্রিক সাহিত্য। এবং এই বৌদ্ধতান্ত্রিক সাহিত্য আছে কোথায়? নেপালে। এবং সেটা কোন ভাষায় রচিত হয়েছে? সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। সংস্কৃত ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য রচিত হয়েছে, এমন একটি বক্তব্য প্রকাশের পর বাংলা ভাষাভাষী পণ্ডিতদের মধ্যে একটি কৌতূহলের জন্ম হলো। যদি সংস্কৃত ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য রচিত হয়, তবে বাংলা ভাষায় কেন কোনো বৌদ্ধ তান্ত্রিক সাহিত্য থাকবে না? এরপরে মূলত বাংলা ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য খোঁজা শুরু হলো। বাংলা ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য থাকতে পারে, এই নিয়ে আমাদের এত শক্ত অবস্থানের কারণ কি? হ্যাঁ, তাইলে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, বোর্ড দেখা না গেলে আসলে এটা সমস্যা হবে। কারণ এত বড় নাম আপনাকে বারবার বললেও আপনি বুঝতে পারেন কিনা না, চেহারা না দেখলে এটা আমার জন্য খুব কঠিন হবে। তো চেষ্টা করেন, একটু কান খাড়া করে রাখার চেষ্টা করেন, যাতে কানের কাজটা খুব শতভাগ পরিপূর্ণ রূপে হয়। তাহলে বলেছিলাম বাংলা ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য থাকতে পারে, এই নিয়ে আমাদের এত শক্ত অবস্থানের কারণ কি? কারণ আমরা জানি এই বাংলায় একসময় পাল শাসন ছিল। পালারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তারা এই বাংলায় শাসন করেছেন প্রায় 400 বছর। 400 বছর পালেরা বাংলায় শাসন করেছেন। চিন্তা করেন তো, 1 বছর 2 বছর 4 বছর না, 40 বছর না, 400 বছর বৌদ্ধরা পালেরা এই বাংলায় শাসন করেছেন। অথচ এই 400 বছরের বৌদ্ধ রাজাদের শাসনামলে বৌদ্ধতান্ত্রিক সাহিত্য বাংলায় রচিত না হয়ে শুধু সংস্কৃত ভাষায় রচিত হয়েছে, এই বক্তব্যটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি। আমাদের বিশ্বাস 400 বছরের এই পাল রাজাদের শাসনামলে বাংলা ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য রচিত হয়েছে। যদি রচিত হয়, তবে এগুলো এখন কোথায় থাকতে পারে? আমরা জানি পালেরা সেনদের দ্বারা বিতাড়িত হয়েছিলেন এবং বিতাড়িত হয়ে তারা প্রধানত আশ্রয় নিয়েছিলেন নেপালে এবং কেউ কেউ আশ্রয় নিয়েছিলেন তিব্বতে। অতএব আমাদের বিশ্বাস, পালেরা যদি এই সকল বৌদ্ধতান্ত্রিক সাহিত্য নিদর্শন যাওয়ার সময়ও নিয়ে যান, তবে এগুলো নেপালে থাকতে পারে অথবা তিব্বতে থাকতে পারে। তবে এই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হচ্ছে নেপাল। এই কাজটা করবার কথা ছিল রাজা রাজেন্দ্রলাল মিত্রের, কিন্তু রাজা রাজেন্দ্রলাল মিত্রের আকস্মিক মৃত্যু ঘটলে, তিনি আকস্মিকভাবে মারা গেলে, তখন তার সহযোগী হিসেবে, প্রধান সহকারী হিসেবে যিনি ছিলেন, তার নাম হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপরে স্বাভাবিকভাবে এই দায়িত্বভার চলে আসে এবং তিনি অনুসন্ধান করবার জন্য চলে গেলেন নেপালে। ইতিমধ্যে তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন নেপালের রাজ দরবারে একটা বিশাল লাইব্রেরি আছে, সেখানে একটা রয়্যাল লাইব্রেরি নামক একটি লাইব্রেরি আছে। এই রাজ দরবারের রয়্যাল লাইব্রেরির মধ্যে এই অঞ্চলের বিভিন্ন ভাষার প্রাচীন পুঁথি আছে, সেখানে বাংলা ভাষারও কোনো প্রাচীন পুঁথি পাওয়া যেতে পারে। 1897 সালে হরপ্রসাদ শাস্ত্রী প্রথমবারের মতো নেপালের রাজ দরবারে গেলেন, রয়্যাল লাইব্রেরিতে গেলেন এবং সেখান থেকে একটি বইকে বাংলা ভাষার বলে তিনি সন্দেহ করে উদ্ধার করলেন। হাজার হাজার বইয়ের মধ্য থেকে একটা বইকে তিনি বাংলা ভাষার বলে মনে করলেন। সেই বইটির নাম হচ্ছে ডাকার্ণব, ডাক যোগ অর্ণব, ডাকার্ণব। এটা 1897 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরিতে আবারও গেলেন এবং এইবার তিনি সেখান থেকে আরো একটা পুঁথি উদ্ধার করলেন, যেই বইটির নাম হচ্ছে দোহাকোষ। দোহাকোষ আবার 2 খণ্ডে বিভক্ত ছিল, একটি সরহ পাদের দোহা ও অপরটি কৃষ্ণ পাদের দোহা নামে। তাহলে দোহাকোষও আবিষ্কার করেছিলেন তিনি নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরিতে আবারও গেলেন এবং এইবার গিয়ে তিনি সেখান থেকে উদ্ধার করেন চর্যাপদ বইটা উদ্ধার করেছেন। তাহলে চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী কত সালে আবিষ্কার করেছিলেন? 1909 সালে আবিষ্কার করেছিলেন। কোথায় থেকে আবিষ্কার করেছিলেন? নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেছিলেন। নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। ভারত সরকার তাকে এই উপাধি দিয়েছিলেন
এই জন্য আমরা তার পুরো নামে বলি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে আপনারা এবার চিন্তা করেন, আমরা বলেছি শেষের সালটা কত? আচ্ছা, শেষের সালটা বলতে বোধহয় আপনারা 1907 সালের কথা বলছেন। চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। আবিষ্কারক হচ্ছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, এইটুকু যে আমি বললাম, আমি কি খালি বলেই যাচ্ছি নাকি আপনারা কি আমার সাথে আছেন? বোর্ড তো দেখা যায় না, এখন শোনা যায় কিনা, মানে বোঝা অন্তত যায় কিনা। শোনা তো গেলে হবে না, শুধু বোঝা যায় কিনা, মূল কাজ তো হচ্ছে বোঝা যাওয়া। এখন এই শুনে শুনে কি আপনারা আসলে বুঝতে পারছেন? বোর্ডে চোখে না দেখলে তো আসলে এটা অর্ধেক হওয়ার কথা আর কি। আহ শোনা যায় শুধু তা না, বোঝা যায়। আচ্ছা ঠিক আছে, বোঝা গেলে আলোচনা অব্যাহত রাখা যায়। ধরেন আমি যেই কারণে আলোচনা করছি সেটা হচ্ছে আপনাদের বুঝার জন্য, তো সেটা যদি আবার বুঝাই না যায় তাহলে তো আর আলোচনা করে লাভ নাই। আমার কথা আমি বুঝলে তো আর কাজ হবে না। আচ্ছা, আমরা বললাম চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 সালে। আবিষ্কারের পর এই বইটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। আমি অনেকটা ধীরে সুস্থে বলার চেষ্টা করছি, যেহেতু দেখা যায় না, সেই জন্য আমি একটু ধীরে সুস্থে বলার চেষ্টা করছি। আমরা বলছিলাম যে 1907 সালে আবিষ্কার করবার পর চর্যাপদ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত হয়। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত হয়। অনেকে আবার সম্পাদনা কথাটা বুঝে না, কিন্তু ইংরেজিতে বললে বুঝে। যেমন এডিট করেছে, মানে হরপ্রসাদ শাস্ত্রী তাল পাতায় লেখা একটা পুঁথি নেপালের রাজদরবার থেকে উদ্ধার করে এনেছেন। এটার অনেক কথা বোঝা যায়, অনেক কথা বোঝা যায় না, অস্পষ্ট হয়ে গেছে, ঝাপসা হয়ে গেছে। তিনি আবার এটাকে তার নিজের মতো করে এডিট করেছেন, যেটাকে আমরা বলি সম্পাদনা করেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় এটা 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। সেদিন যে প্রকাশ করা হয়েছিল, ওই দিন বইটার নাম কিন্তু চর্যাপদ দেয়া হয় নাই। সেই দিন বইটার নাম দেয়া হয়েছিল হাজার বছরের পুরাণ। হাজার বছরের পুরাণ, হাজার বছরের পুরাণ, পুরাণ বাংলা ভাষায়। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায়, বাংলা ভাষায়। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। দোহা নামে প্রকাশিত হয়। আপনারা কি লিখছেন? তো সাথে সাথে লিখছেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত। এইটুকু লেখা শেষ কিনা বলেন? হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। দোহা নামে প্রকাশিত হয়। তাহলে এখন পর্যন্ত আমরা বললাম চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়েছে আর প্রকাশিত হয়েছে 1916 সালে। কিন্তু 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যখন চর্যাপদ প্রকাশিত হলো, তখন এর ভাষা নিয়ে একটা বিতর্ক উঠেছে। মানে চর্যাপদের ভাষাকে সবাই এখন এই অঞ্চলের বিভিন্ন ভাষার পণ্ডিতেরা নিজেদের বলে দাবি করতে শুরু করেছেন। সবাই বলেছেন চর্যাপদ তাদের নিদর্শন। যেমন অসমিয়ারা বললেন যে না, এই চর্যাপদ অসমিয়া ভাষায় রচিত হয়েছে। উড়িয়ারা বললেন যে না, চর্যাপদ উড়িয়া ভাষায় রচিত হয়েছে। মৈথিলীরা বললেন চর্যাপদ মৈথিলী ভাষায়। তিব্বতীরা বললেন চর্যাপদ তিব্বতী ভাষায়। সবাই চর্যাপদকে নিজের ভাষার নিদর্শন বলে দাবি করলেন। এখন আপনারা বলেন, একটা সন্তানকে যদি অনেকেই নিজের বলে দাবি করে তখন করণীয় কি? একটা সন্তানকে যদি অনেকে নিজের বলে দাবি করে তখন করণীয় কি? যেমন পরিমণির বাচ্চাকে অনেকে নিজের বলে দাবি করছেন। পরিমণির বাচ্চাকে যেমন এই যে শরীফুল ইসলাম রাজ বলছেন তার বাচ্চা, আমাদের ইংরেজি সাখাওয়াত স্যার বলছেন তার বাচ্চা। আসলে এখন এটা বাচ্চাটা কার, তা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। ডিএনএ টেস্ট করতে হবে। ডাক্তার নাকি আপনি? হ্যাঁ, ডিএনএ টেস্ট করতে হবে। তাহলে চর্যাপদের ভাষা আসলে কোন ভাষা, তা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হলে এই অবস্থায় 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার
সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করলেন। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে বিস্তৃত আলোচনা করলেন। তাহলে এটা লিখেন, 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে বিস্তৃত আলোচনা করলেন। এবার চিন্তা করেন, প্রকাশিত হওয়ার পর ভাষা নিয়ে বিতর্ক উঠলো। বিতর্ককে নিরসন করতে গিয়ে বিজয়চন্দ্র মজুমদার চর্যাপদের ভাষা নিয়ে প্রথম এত বড় আলোচনা করলেন। আলোচনা করে বিজয়চন্দ্র মজুমদার আমাদের সিদ্ধান্ত দিলেন, চর্যাপদ কোনো একটি বিশেষ ভাষায় রচিত হয় নাই। তিনি বললেন এটার মধ্যে অন্তত 5টি ভাষার নিদর্শন আছে, 5টি ভাষার নিদর্শন আছে। তাহলে চিন্তা করেন, বিজয়চন্দ্র মজুমদার বললেন এটা কোনো একটা ভাষায় রচিত না, এটা 5টা ভাষায় রচিত। এই জন্য তিনি চর্যাপদের ভাষাকে বলেছেন চর্যাপদ একটা জগাখিচুড়ি ভাষায় রচিত। 5টি ভাষার মিশ্রণের কারণে তিনি এটার নাম দিয়েছেন জগাখিচুড়ি ভাষায় রচিত হয়েছে চর্যাপদ। তাইলে এবার চিন্তা করেন, এখন একটা সন্তান এর বাপ কি 5 জন হইতে পারে? তিনি বললেন যে চর্যাপদ 5টি ভাষায় রচিত। এটা একজনের নয়, এটা একজনের নয়, তিনি বলছেন 5 জনের। একটা ছেলের বাপ সর্বোচ্চ কয়জন হইতে পারে? 5 জন কি হওয়া সম্ভব? ডিএনএ টেস্টে কি তা আসবে যে 5 জন বাবা আছেন? এইটা হইতে পারে না। তখন আমাদের কাছে বিষয়টি একটু জটিল হয়ে গেল। এরপরে এই চর্যাপদের ভাষা নিয়ে আরো গবেষণা করা প্রয়োজন বলে আমরা মনে করলাম। এই অবস্থায় 1920 সালের পরে 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা নিয়ে, বাংলা ভাষার উদ্ভব নিয়ে প্রথম আলোচনা করলেন একটা বইতে। সেই বইটার নাম হচ্ছে ODBL। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ODBL নামে একটা বই প্রকাশ করলেন। এই বইতে তিনি বাংলা ভাষার উদ্ভব নিয়ে আলোচনা করে বললেন বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত ভাষা থেকে 10ম শতাব্দীতে, এবং সে সময়ের ভাষার সঙ্গে চর্যাপদের ভাষার একটা মিল আছে। হ্যাঁ, আমরা একটু পরে লাইনটা শেষ করি রে বাবা, লাইনটা শেষ করি। হ্যাঁ, তাইলে বলেছিলাম 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যখন ODBL গ্রন্থটি প্রকাশ করলেন, এই বইতে ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, উদ্ভব ও বিকাশ অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরে তিনি বললেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত। তবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিজয়চন্দ্র মজুমদারের 5টি ভাষার বক্তব্যকে অস্বীকার করেননি। তিনি স্বীকার করেছেন যে এখানে আসলে বাংলা, অসমিয়া, উড়িয়া, হিন্দি, মৈথিলি 5টা ভাষার শব্দ আছে। তবে বেশিরভাগ শব্দ হচ্ছে বাংলা ভাষার। যেহেতু চর্যাপদে বেশিরভাগ শব্দ বাংলা ভাষার, অতএব চর্যাপদ বাংলা ভাষায় রচিত। অনেকগুলো ভাষার মধ্যে অধিকাংশ শব্দ যেহেতু বাংলা ভাষার, অতএব তিনি প্রমাণ করলেন চর্যাপদ বাংলা ভাষায় রচিত হয়েছে। তাহলে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এই কথা প্রথম প্রমাণ করেছেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার ODBL বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে তিনি প্রথম এটা প্রমাণ করলেন। তা আমরা আরেকটা তথ্য বলে যাই, তারপরে আমরা নামাজের বিরতিতে চলে যাব। এখন কি ঠিক হয় নাই নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই ফাঁকে আশা করি যে নামাজের বিরতির পরে আপনারা আমার চেহারাও দেখতে পারবেন। তো আপাতত কয় মিনিট? আমরা 10 মিনিটের একটা বিরতিতে গেলাম। সবাই নামাজের পরে আসেন, আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে এটি প্রকাশিত হয়েছিল। প্রকাশিত হলে ভাষা নিয়ে বিতর্ক উঠে, এবং এই বিতর্কের মধ্যে 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন, এবং তিনি চর্যাপদকে 5টি ভাষার মিশ্রণে জগাখিচুড়ি ভাষায় রচিত বলে অভিমত ব্যক্ত করেছেন। 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় একটি বই প্রকাশ করেন ODBL নামে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এই গ্রন্থে তিনি চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করে প্রমাণ করলেন যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত হয়েছে। 5টি ভাষার মধ্যে তিনি বললেন যে চর্যাপদের অধিকাংশ শব্দ বাংলা ভাষার, এই জন্য চর্যাপদকে তিনি বাংলা ভাষার বলে দাবি করলেন।
এরপরে 1927 সালে আসলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আশা করি এইবার আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন কি আর আপনাদের স্ক্রিন দেখতে, লেখা দেখতে কোনো সমস্যা হচ্ছে? জাতি কি বলে? এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? এই তো মাশাআল্লাহ, অবশেষে আমরা আমাদের স্বাভাবিক রূপে ফিরে আসলাম। তাহলে বলেছিলাম 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদ নিয়ে আলোচনা করলেন এবং তিনি একটা বই প্রকাশ করলেন। বইটার নাম দিয়েছিলেন, পরবর্তীতে একটা বইও প্রকাশ করলেন, বুদ্ধিস্ট মিস্টিক সংস নামে। বুদ্ধিস্ট মিস্টিক সংস নামে তিনি চর্যাপদের একটা, তার সম্পাদিত চর্যাপদের একটা বই প্রকাশ করলেন। শহীদুল্লাহর সম্পাদিত চর্যাপদের বই, দেখিয়েন এটা চর্যাপদের বই কিন্তু শহীদুল্লাহর রচিত না। চর্যাপদ তো প্রাচীন কালের কবিরা রচনা করেছিলেন, শহীদুল্লাহ এডিট করেছেন। যেমন আমরা এর আগে বলেছিলাম চর্যাপদের প্রথম যে বইটা প্রকাশিত হয়েছিল এটা হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। শহীদুল্লাহ 1900 এর পরে একটা বই প্রকাশ করেছিলেন বুদ্ধিস্ট মিস্টিক সংস নামে। আমরা বলেছিলাম 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন চর্যাপদ নিয়ে আলোচনা করলেন, তিনি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে একমত পোষণ করলেন যে হ্যাঁ, চর্যাপদের ভাষা বাংলা, চর্যাপদ বাংলা ভাষায় রচিত হয়েছে। তবে একটা জায়গায় তিনি ভিন্ন মত পোষণ করলেন, তিনি বললেন যে বাংলা ভাষার জন্ম সুনীতি কুমার যে বলেছেন 950 বা 10ম শতাব্দীতে হয়েছে, বাংলার জন্ম আসলে হয়েছে 7ম শতাব্দীতে বঙ্গ কামরূপী ভাষা থেকে, এবং এই বঙ্গ কামরূপী ভাষার সঙ্গেই চর্যাপদের ভাষার মিল আছে। পাশাপাশি তিনি চর্যাপদে কতগুলো আরো কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলেন। তার মধ্যে একটা হলো তিনি বললেন চর্যাপদে, আমরা এর আগে যে একটা লাইন লিখেছিলাম এই লাইনটা কি আপনাদের মনে আছে? আমরা এর আগে একটা লাইন লিখেছিলাম যে চর্যাপদ 1000 বছরের পুরাণ, বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। তাহলে একটা বিষয় চিন্তা করেন, বৌদ্ধ গান। তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে চর্যাপদের মধ্যে, এই বইটার মধ্যে যে কবিতাগুলো আছে, যে লেখাগুলো আছে, যে সাহিত্যগুলো আছে, এগুলো আসলে কতগুলো মূলত গান। কারণ এই পদগুলোর উপরে, প্রত্যেকটি পদের উপরে রাগ রাগিনী বা সুরের উল্লেখ আছে। রাগ রাগিনী বা সুরের উল্লেখ আছে। রাগ রাগিনী বলতে আমরা বুঝাচ্ছি সুরের উল্লেখ আছে। তাহলে আমরা বলছি চর্যাপদে কবিতাগুলো বা লেখাগুলোর উপরে রাগ রাগিনী বা সুরের উল্লেখ আছে এবং চর্যাপদের 16টি সুরের উল্লেখ আছে। এই সুরের উল্লেখ থাকা প্রমাণ করে, সুরের সাথে মূলত কিসের সম্পর্ক? গানের সম্পর্ক। এই সুরের উল্লেখ থাকা প্রমাণ করে চর্যাপদের যে সাহিত্যগুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি গান। তাই আমরা বলি চর্যাপদ মূলত একটা গানের সংকলন। চর্যাপদ মূলত একটি গানের সংকলন, অর্থাৎ চর্যাপদ যে বইটা আপনারা জানেন এটা একটা গানের বই, মূলত একটা গানের বই। এবং এই গানগুলোতে একটা ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। সেটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বৌদ্ধ ধর্মের আবার অনেকগুলো শাখা প্রশাখা আছে, হীনযান, চক্রযান, বজ্রযান, সহজযান। তার মধ্যে একটা শাখার নাম হচ্ছে সহজযান। এই সহজযান মতাবলম্বী বৌদ্ধ ধর্মের অনুসারী যারা, তাদেরকে বলা হয় সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদেরকে বলা হয় সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী। তার মানে চর্যাপদ বইটার যে গানগুলো আছে এই গানগুলোতে বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে এবং সহজিয়া বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধন সঙ্গীত। কিভাবে সহজিয়া বৌদ্ধ ধর্ম মতে সাধনা করলে আপনি পরকালে মুক্তি লাভ করতে পারবেন, গানে গানে চর্যাপদের কবিরা এই সম্পর্কে আলোচনা করেছেন। 40তম বিসিএস পরীক্ষা আমাদের এই প্রশ্ন এসেছিল যে চর্যাপদে কোন ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা আনসার করেছি বৌদ্ধ ধর্ম। আবার তার আগে একটা প্রশ্নে চর্যাপদের আলোচ্য বিষয় কি এমন একটি প্রশ্ন করে আলোচ্য বিষয় বলা হয়েছিল বৌদ্ধ ধর্ম, সহজিয়া বৌদ্ধ ধর্ম। তাহলে সেখানে আমরা কোনটা আনসার করব? আমরা আনসার করব সহজিয়া বৌদ্ধ ধর্ম। সেটা যদি থাকে এটাই আনসার করব। সহজিয়া বৌদ্ধ ধর্ম অপশনে না থাকলে তখন আমরা কেবল বৌদ্ধ ধর্ম আলোচনা করব। তাহলে শহীদুল্লাহ বলেছেন চর্যাপদ মূলত একটা গানের সংকলন। এখানে 16টি রাগ রাগিনী বা সুরের উল্লেখ আছে এবং চর্যাপদের এই গানগুলোতে সহজিয়া বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চর্যাপদের আলোচ্য বিষয় হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্ম। সহজিয়া বৌদ্ধ ধর্ম। এই পর্যন্ত কি আপনাদের লেখা এবং বুঝা শেষ হয়েছে কিনা যে চর্যাপদ
চর্যাপদ গানের সংকলন। এখানের আলোচনার বিষয় হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্ম। চর্যাপদের 16টি রাগ রাগিনী বা সুরের উল্লেখ আছে এবং শহীদুল্লাহর সম্পাদিত, চাইয়েন রচিত না কিন্তু সম্পাদিত চর্যাপদের বইটির নাম হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস। 37তম বিসিএস পরীক্ষা আমাদের এই প্রশ্নটি এসেছিল যে চর্যাপদের শহীদুল্লাহর সম্পাদিত বইটির নাম কি? তখন আমরা আনসার করেছি বুদ্ধিস্ট মিস্টিক সংস। এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে চর্যাপদের আবিষ্কার, প্রকাশ এবং এরপরে যে ভাষা নিয়ে বিতর্ক উঠেছিল এই সম্পর্কিত কিছু তথ্যই দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে চর্যাপদের ভিতরে যাবার চেষ্টা করছি। চর্যাপদ বইটির মধ্যে 51টি চর্যাপদের যে আবিষ্কৃত, আগে বলিনি, চর্যাপদ বইটির মধ্যে 51টি পদ রয়েছে। চর্যাপদ বইটির মধ্যে 51টি পদ রয়েছে। দেখেন চর্যাপদ এই কথাটারে যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখেন এখানে চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ, আর পদ বলতে বোঝানো হয় কবিতা। তাহলে চর্যাপদ কথাটির অর্থ কি দাঁড়ালো? আচরণের কবিতা। প্রশ্ন হচ্ছে কার আচরণের কবিতা? আচরণের কবিতা কার আচরণের কবিতা? সহজিয়া বৌদ্ধ ধর্মের আচরণের কবিতা। মানে সহজিয়া বৌদ্ধ ধর্ম মতে কোনটি করা আচরণীয়, কোনটি করা আচরণীয় নয়। 38তম পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল যে চর্যাশ্চর্য বিনিশ্চয় বলতে কি বোঝায়। ওখানে আচরণ নিয়ে একটা অপশন আছে, কোনটি আচরণীয় কোনটি নয়, তো ওটাই আনসার করতে হয়। তাহলে চর্যা শব্দের অর্থ কি? আচরণ। পদ মানে কবিতা। চর্যাপদ হচ্ছে আচরণের কবিতা। কার আচরণের কবিতা? সহজিয়া বৌদ্ধ ধর্মের আচরণের কবিতা। মানে সহজিয়া বৌদ্ধ ধর্ম মতে কোনটিকে কোন উপায়ে সাধনা করলে, কি ধরনের আচরণ করলে আপনি পরকালে নির্বাণ লাভ করতে পারবেন, মুক্তি লাভ করতে পারবেন, সেটাই এখানে চর্যাপদের গানে গানে আলোচনা করা হয়েছে। তাহলে পদ মানে যদি কবিতা হয়, আমরা যে বললাম চর্যাপদে 51টি পদ রয়েছে, এই 51টি পদ মানে তাহলে কি বুঝলেন? চর্যাপদে 51টি কবিতা আছে। এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, একটু আগে বললাম চর্যাপদ মূলত গানের সংকলন, এটা একটা গানের বই, আবার এখন বলছি চর্যাপদে 51টা পদ আছে, কবিতা আছে। মূলত এই পদ বলতে কবিতা বুঝালেও আমরা আগেই বলেছি এখানে সুরের 16টি সুরের উল্লেখ থাকায় প্রমাণ করা হয়েছে যে এটা মূলত গানের সংকলন। এবং আমরা এই জন্য বলবো চর্যাপদে 51টি পদ আছে, আবার কখনই বলবো চর্যাপদে 51টি কবিতা আছে, আবার কখনো বলবো চর্যাপদে 51টি গান আছে। সবই ঠিক আছে, কিন্তু যদি প্রশ্ন করা হয় চর্যাপদ মূলত কিসের সংকলন, মূলত কিসের সংকলন, তাইলে বলবো আমরা গানের সংকলন। আপনারা কি আমাদের সাখাওয়াত স্যারকে চিনেন নাকি? হ্যাঁ, সাখাওয়াত স্যারকে চিনেন? সাখাওয়াত স্যারকে যারা চিনেন নাকি চিনেন না বলছে, সাখাওয়াত স্যারকে যারা চিনেন, তাহলে সাখাওয়াত স্যার কেউ কেউ মনে করেন সাখাওয়াত স্যার পুরুষ, আবার কেউ কেউ মনে করেন সাখাওয়াত স্যার মহিলা। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় সাখাওয়াত স্যার মূলত একজন কি, তাহলে আপনি কি, আপনারা কি বলবেন? বলেন সাখাওয়াত স্যার মূলত একজন কি? দেখি বলেন তো সাখাওয়াত স্যার মূলত একজন কি? যে জনমনে এখন একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখন কে যে কি মনে করতেছে এটা নিয়ে একটা বিতর্ক। পুরুষ, এটা কি পুরুষ মহিলা? একটা মেয়েও বলছে সাখাওয়াত স্যার, দুইটা মেয়ে বলছে ওদের সাখাওয়াত স্যার একজন পুরুষ, আর একজন বলছে মানুষ। মানুষ তো ঠিক আছে, কিন্তু কোন ধরনের মানুষ? তাহলে এই যে আপনাদের মধ্যে সাখাওয়াত স্যারের কোন ধরনের, পুরুষ না নারী, এই নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন আপনাকে যদি বলা হয় মূলত কি, তাহলে আপনি বলবেন স্যারকে নিয়ে কিছু বললেন না স্যার, এক আপু রাগ করছে। আচ্ছা, রাগ করছে, আচ্ছা রাগ করলে আমরা দুঃখ প্রকাশ করি তার কাছে, কিন্তু সত্য কথাটা তো আমাকে বলতেই হবে। আমি সত্য ধারক ও বাহক, সত্য কথাগুলো আমাকে তুলে ধরতেই হবে, রাগের বিষয় তো পরে। তাইলে এই সাখাওয়াত স্যার পুরুষ না মহিলা, এই বিতর্কের মধ্যে কেউ মনে করেন তিনি মূলত পুরুষ, কেউ মনে করেন তিনি মূলত মহিলা। এখানে আমরা বলি চর্যাপদে কতগুলো কবিতা আছে, কখনো বলি পদ আছে, কখনো বলি গান আছে, কিন্তু মূলত কি? তখন আমরা বলবেন চর্যাপদ মূলত গানের সংকলন। আচ্ছা, ওনার বউ থাকলে, আচ্ছা যাই হোক, এই নিয়ে আমি আসলে কথা বলতে বিব্রত বোধ করি, লজ্জিত হই। এই জন্য আমি কারো বদনাম কখনো ক্লাসের মধ্যে করতে চাই না, এতে আমার খুবই শরম লাগে, আমি অত্যন্ত বিব্রত বোধ করি। তাহলে চর্যাপদের মধ্যে 51টি পদ আছে।
কিন্তু এই 51টি পদের সবগুলোই কিন্তু আমাদের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি। চর্যাপদের 51টির মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের রয়্যাল লাইব্রেরি থেকে যে তাল পাতায় লেখা পুঁথিটি আবিষ্কার করেছেন, সেখানে আবিষ্কার করা হয়েছে চর্যাপদের 46.5টি পদ আবিষ্কার করা হয়েছে। তাহলে আমরা বললাম চর্যাপদের আবিষ্কৃত পদ সংখ্যা হলো 46.5টি। এবং এই যে 51টি পদ বললাম, এই 51টি পদ কিন্তু কবিতা কিন্তু একজনে রচনা করেননি। চর্যাপদের 51টি পদ রচনা করেছেন 24 জন কবি। তাহলে চর্যাপদের 24 জন পদকর্তা আছে। পদকর্তা 24 জন, মানে পদকর্তা বলতে আমরা বোঝাচ্ছি কবি হচ্ছে 24 জন, চর্যাপদের পদকর্তা 24 জন। তাহলে 24 জন কবি পদ লিখেছেন 51টা। 24 জন কবি পদ লিখেছেন 51টা। এই তিনটা কথা আবারও বলছি, চর্যাপদের পদ সংখ্যা 51টি, কবি হচ্ছে 24 জন, এবং 51টি পদের মধ্যে আমরা আবিষ্কার করতে পেরেছি আহ 46.5টি। আচ্ছা, এই 46.5টি পদ আবিষ্কার করেছি মানে সাড়ে কথাটা থাকা মানে অর্ধেক দেখে আপনারা বুঝতে পারছেন কোন একটা পদের আমরা পুরোপুরি আবিষ্কার করতে পারিনি। আমরা ওই পদটার অর্ধেক পাইছি আর অর্ধেক পাই নাই। আর সেই পদটা হচ্ছে 23 নম্বর পদ। 23 নং এর অর্ধেক পাওয়া যায়নি। 23 নং এর অর্ধেক পাওয়া যায়নি, অর্ধেক পাওয়া যায়নি। আরো কিছু কিছু পদ পাওয়া যায়নি। দেখেন তো, আপনারা চিন্তা করেন, আমরা বলেছি মোট পদ 51টা, তাহলে 46.5 আর একটার অর্ধেক পাওয়া যায় নাই, তাহলে হলো 47টা। তাহলে তো আরো কিছু পদ পাওয়া যায় নাই। আরো যে সকল পদ পাওয়া যায় নাই তার মধ্যে 24 নম্বর, 25 নম্বর এবং 48 নম্বর পদ পাওয়া যায়নি। এগুলো পাওয়া যায়নি, পাওয়া যায়নি। 23 নম্বরের অর্ধেক পাওয়া যায় নাই, 24, 25 এবং 48 নম্বর পদ পাওয়া যায় নাই। তাহলে চর্যাপদের খণ্ডিত পদ কোনটি? প্রাপ্ত খণ্ডিত পদ হচ্ছে চর্যাপদের প্রাপ্ত খণ্ডিত পদ হচ্ছে 23 নম্বর। এটার অর্ধেক পাওয়া গেছে আর অর্ধেক পাওয়া যায়নি। এছাড়াও 24, 25 এবং 48 নম্বর পদও পাওয়া যায়নি। এখন আপনারা দেখেন এই যে 23, 24, আচ্ছা একটা কথা বলি, আমরা যে 46.5টা পদ পেয়েছি, একটার তো অর্ধেক পাইছি, বাকি গোটা গোটা পদ পাইছি কয়টা? 46টা। পূর্ণ পদ পাইছি 46টা। এই সবগুলো পদের চরণ সংখ্যা, লাইন সংখ্যা হচ্ছে কোনোটার 10 লাইন, কোনোটার 12 লাইন, কোনোটার 14 লাইন। প্রতিটি কবিতা 10 থেকে 14 লাইনের মধ্যে সীমাবদ্ধ। একটি কবিতা 23 নম্বর, সেটার মাত্র 6 লাইন পাওয়া গেছে। 6 লাইনের পর যদি পাতাটা ভালো থাকতো তাহলে আমরা বুঝতাম যে কবি হয়তো এই কবিতাটা 6 লাইনে লিখছেন। 6 লাইনের পর আবার পাতাটা ছেঁড়া পাওয়া গেছে, এরকম ছেঁড়া পাওয়া গেছে। এই ছেঁড়া পাওয়া যাওয়ায় বোঝাই যাচ্ছে যে আমরা এই কবিও এই কবিতার বাকি 46টার মতো 10, 12, 14 লাইনে লিখেছিলেন, কিন্তু আমরা অর্ধেক আবিষ্কার করতে পারি নাই। 6টা লাইন এখানে আমরা আবিষ্কার করতে পেরেছি। এই 6টাকে অর্ধেক বিবেচনা করে 6 লাইনকে অর্ধেক ধরে কিন্তু আমরা 46.5টি পদের কথা বলছি। বাকি যে 24, 25, 48 নং পাওয়া যায় নাই, এটাই বা আমরা কিভাবে বুঝলাম? চর্যাপদের সম্পর্কিত, চর্যাপদের আলোচনা আছে এমন কিছু গুরুত্বপূর্ণ বই আমরা পরে আবিষ্কার করেছি। যেমন একটা উল্লেখযোগ্য বই হচ্ছে চর্যাপদের একটা সংস্কৃত টিকা। চর্যাপদের একটা সংস্কৃত টিকা আমরা আবিষ্কার করেছি। এই সংস্কৃত টিকা যিনি লিখেছেন তার নাম হচ্ছে মণি দত্ত। চর্যাপদের সংস্কৃত টিকাকার মণি দত্ত। যিনি টিকা লিখেন তাকে টিকাকার বলে। ব্যাখ্যা লিখলে ব্যাখ্যাকার, ব্যাংকে চাকরি করলে ব্যাংকার, প্রাইভেট পড়াইলে প্রাইভেট কার, না এটা ভুল হবে অবশ্য। তো টিকা লিখলে টিকাকার। টিকা মানে হচ্ছে ব্যাখ্যা, টিকা মানে হচ্ছে ব্যাখ্যা। তাহলে চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছেন, চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছেন। স্ক্রিন আমাদের কি প্রবলেম হচ্ছে কিনা? সংস্কৃত টিকা লিখেছেন মণি দত্ত। আচ্ছা, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন এখন? আপনারা কি আমাকে আচ্ছা, এখন কি
আপনারা আমাকে দেখতে পাচ্ছেন? তাহলে চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছেন মণি দত্ত। এটা একটা বই যেখানে চর্যাপদের টিকা দেওয়া হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে। কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। দেলোয়ার ভাই কই? দেলোয়ার ভাই কই? চর্যাপদের টিকা দেওয়া হয়েছে সংস্কৃত ভাষায়। তাহলে চর্যাপদ লেখা হয়েছিল কোন ভাষায়? বাংলা ভাষায় চর্যাপদ লেখা হয়েছিল। তো মণি দত্ত তার যে টিকা লিখেছেন, এই টিকাগুলো লিখেছেন সংস্কৃত ভাষায়। আচ্ছা, আমার স্ক্রিন চলে যাচ্ছে। আপনাদের কি স্ক্রিন চলে যাচ্ছে বলে মনে হয়? স্ক্রিন চলে যাচ্ছে কেন? আচ্ছা, এখন দেখেন তো ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে নেট প্রবলেম করছে কিনা আমি চিন্তা করলাম। ওকে, তাহলে চর্যাপদের টিকাগুলো, টিকা মানে কি? ব্যাখ্যা। চর্যাপদের কবিতাগুলোর, গানগুলোর ব্যাখ্যা দেওয়া হয়েছে সংস্কৃত ভাষায়। তাই বলে আবার চর্যাপদ সংস্কৃত ভাষায় লেখা হয়েছে এটা মনে করবেন না। চর্যাপদ বাংলা ভাষায় রচিত হয়েছে। এর টিকা বা ব্যাখ্যা লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। লিখেছেন কে? মণি দত্ত। আরেকটা কথা বলি, চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ প্রকাশিত হয়েছে। মানে চর্যাপদকে আবার তিব্বতী ভাষায় অনুবাদ করা হয়েছে। যিনি এই চর্যাপদকে তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন তার নাম হচ্ছে কীর্তিচন্দ্র। তার নাম হচ্ছে কীর্তিচন্দ্র। তিনি এটা অনুবাদ করেছেন, তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন। এবং এই অনুবাদটা 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি আবিষ্কার করেছেন। ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি আবিষ্কার করেছেন। তাইলে এই দুইটা কথা আপনারা লিখে শেষ করেন। সংস্কৃত টিকাকার হচ্ছেন মণি দত্ত, আর তিব্বতী অনুবাদক হচ্ছেন, তাহলে অনুবাদ যিনি করেছেন তাকে আমরা অনুবাদক বলবো, কীর্তিচন্দ্র। এবং এই অনুবাদটা অনেকদিন লোকচক্ষুর আড়ালে ছিল। অবশেষে 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি এই অনুবাদটাকে আবিষ্কার করেছিলেন। এখন যদি আচ্ছা, ঠিক আছে, এখন যদি আমরা একটু আপনাদেরকে বলি, আমাদের আলোচনা ছিল 24, 25, 48 নম্বর এই পদগুলো যে পাওয়া যায় নাই সেটা আমরা কিভাবে জানলাম? আমরা মূলত মূলত এই সংস্কৃত টিকাকার মণি দত্ত, তিব্বতী অনুবাদক কীর্তিচন্দ্র, এদের বই থেকে জানতে পারলাম। আমরা দেখলাম যে 23, 24, 25, 48 এগুলো টিকা আছে সংস্কৃত ভাষায়, কিন্তু মূল কবিতাটা কিন্তু পাওয়া যায় নাই। তিব্বতী অনুবাদ আছে, কিন্তু মূল কবিতাগুলো, বাংলা ভাষায় যে কবিতাগুলো, সেগুলো কিন্তু পাওয়া যায় নাই। এই থেকে আমরা বুঝলাম যে এই পদগুলো আমরা উদ্ধার করতে পারিনি। হরপ্রসাদ শাস্ত্রী তার বইতে তিনি যেটা আবিষ্কার করেছেন সেখানে এগুলো খুঁজে পাননি। মণি দত্তের টিকা গ্রন্থে আরেকটা ভেজাল লাগাইছে, সেটা হলো 11 নম্বরের যে টিকা তিনি দিয়েছেন আর 12 নম্বরের যে টিকা তিনি দিয়েছেন, 11 নম্বরের টিকার পরে এবং 12 নম্বরের টিকার আগে এখানে একজন কবির নাম তিনি উল্লেখ করেছেন, এই মণি দত্ত। সেই কবির নাম দিয়েছেন লারি ডম্বি পা। সেই কবির নাম দিয়েছেন লারি ডম্বি, লারি ডম্বি পা। তাহলে লারি ডম্বি পা এইটা লিখেছেন এবং নিচে দিয়ে লিখেছেন টিকা নাই। এবার আপনারা একটু চিন্তা করেন, তিনি 11 নম্বরের পরে বলেছেন লারি ডম্বি পা টিকা নাই। এই কথাটা থাকায় আমাদের গবেষকদের একটা ধারণা হচ্ছে চর্যাপদে লারি ডম্বি পা নামেও একজন কবি ছিলেন। হয়তো তার টিকাটা তিনি দিতে পারেন নাই। যদি লারি ডম্বি পা নামে চর্যাপদে কোনো কবি না থাকেন, তবে কেন তিনি বলবেন যে টিকা নাই? লারি ডম্বি পা চর্যাপদের কবি হবেন কি হবেন না তা নিয়ে একটা বিতর্ক কিন্তু তৈরি হয়েছে। গবেষকদের একটি অংশ মনে করেন লারি ডম্বিপাকে চর্যাপদের কবি হিসেবে স্বীকার করবেন, আবার আরেকটি অংশ মনে করেন লারি ডম্বিপা নামে চর্যাপদে কোনো কবি ছিলেন না। এখন তাইলে লারি ডম্বিপাকে ধরলে আমাদের চর্যাপদের কবি হবে 24 জন, আর লারি ডম্বিপাকে বাদ দিলে আমাদের চর্যাপদের কবি হবে 23 জন। তাহলে চর্যাপদের কবি 24 জন নাকি 23 জন? এই ক্ষেত্রে অধিকাংশ গবেষক, যেমন বিশেষ করে আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী, সুকুমার সেন, এরা অনেকেই মনে করেন যে লারি ডম্বিপা চর্যাপদের কবি ছিলেন। অতএব অধিকাংশ গবেষকের মতে চর্যাপদের কবি 24 জন। তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মানে শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি হচ্ছে 23 জন। তাহলে আপনারা আগে যে লিখছেন 24 জন পদকর্তা বা কবি, পাশে লিখে রাখেন শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি 23 জন। শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি
শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি 23 জন, কারে বাদ দিয়ে 23 জন? লারি ডম্বিপা ব্যতীত। শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি 23 জন, লারি ডম্বিপা ব্যতীত। এইটা কি আপনাদের লেখা শেষ হয়েছে? শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি 23 জন, লারি ডম্বিপা ব্যতীত। শহীদুল্লাহর মতে চর্যাপদের কবি 23 জন, লারি ডম্বিপা ব্যতীত। এই অবস্থায় যদি আপনাকে প্রশ্ন করা হয় চর্যাপদের কোন কবির অস্তিত্ব শহীদুল্লাহ স্বীকার করেন না, তাহলে লারি ডম্বিপা। চর্যাপদের কবির সংখ্যায় কোন কবি নিয়ে বিতর্ক আছে, তাহলে লারি ডম্বিপা। চর্যাপদের কোন কবির কোন পদ পাওয়া যায়নি, লারি ডম্বিপা। লারি ডম্বিপা চর্যাপদের কবি ছিলেন, তার এমন কোন পদ কিন্তু আমরা পাইনি, আন্দাজ করে তার জন্য একটা পদ ধরেছি। যে কারণে আপনারা এখন দেখেন আমরা পদ সংখ্যা পাইছি কয়টা বলছি, 46.5টা। আর পাই নাই বলছি কয়টা, একটা, দুইটা, তিনটা, আর একটার অর্ধেক পাই নাই, তার মানে 3.5টা পাই নাই। তো 46.5 পাইছি, 3.5টা পাই নাই, যোগ করলে দেখেন পদ সংখ্যা হচ্ছে 50টা। তা আমরা যে বললাম 51টা, ওই যে লারিডম বিপারে ধরলে তখন আপনি লারিডম বিপার জন্য অন্তত একটা পদ যোগ করলে তখন হয়ে যাবে 51টা। তার মানে বিষয় কি দাঁড়াইলো, বিষয়টা হলো লারিডম বিপাকে ধরলে কবি হবে 24 জন আর পদ হবে 51টা, আর লারিডম বিপাকে বাদ দিলে কবি হবে 23 জন আর পদ হবে 50টি। শহীদুল্লাহর মতে কবি 23 জন, শহীদুল্লাহর মতে পদ হচ্ছে 50টি। তাহলে ওইখানে আবার লিখে রাখেন পাশে শহীদুল্লাহর মতে পদ সংখ্যা 50টি। 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 এটা কি আপনাদের লেখা শেষ? তাহলে এখন আমরা এই বক্তব্যটি আবারও একটু দিয়ে বলবো, চর্যাপদের পদ সংখ্যা 51টি। সাধারণভাবে আপনারা 51টি আনসার করবেন। অপশনে যদি 51টি না পান তাহলে 50টি আনসার করবেন। শহীদুল্লাহর মতে কয়টি বললে 50টি আনসার করবেন, নাহলে 51টি আনসার করবেন। 51টি বলা মানে কবি সংখ্যা আমরা কয়জন বলবো, 24 জন। অপশনে 24 জন নাই, তাহলে 23 জন আনসার করবেন। শহীদুল্লাহর মতে কয়জন, তাহলে 23 জন আনসার করবেন। আবিষ্কৃত পদ সংখ্যা 46.5টি। খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে 23 নম্বর পদ। চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছেন মণি দত্ত, তিব্বতী অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র, এবং এটা 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি আবিষ্কার করেন। যে কবির কোনো পদ পাওয়া যায়নি তিনি হচ্ছেন লারি ডম্বিপা। তার নিয়েই মূলত বিতর্কটা তৈরি হয়েছে। এখন আপনারা বলেন, এই যে স্ক্রিনে আমাদের যে তথ্যগুলো বলেছি এর কোন তথ্য নিয়ে কি আপনাদের এখন আর কোনো বিভ্রান্তি আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা এখন বলেন। অনেকে আলোচনার মাঝখান দিয়ে প্রশ্ন করেন, ওই প্রশ্ন আমি দেখি না, আবার দেখলেও উত্তর দেই না। এখন আপনি বলেন যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা। স্ক্রিন থেকে আমরা বের হয়ে যাচ্ছি। সবাই ঠিক আছে নাকি? এখন কোনো প্রশ্ন করলে করতে পারবেন। আচ্ছা, ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। এবার লিখেন চর্যাপদের প্রথম পদ রচনা করেছেন। চর্যাপদের প্রথম পদ রচনা করেছেন লুইপা। প্রথম পদ রচনা করেছেন লুইপা। চর্যাপদের পদ আছে 51টি, কবি হচ্ছেন 24 জন। পাতা উল্টালে প্রথম যেই কবিতাটা পাবেন, 11 to 12 নম্বর তো কিছু বলি নাই, 11 আর 12-র মাঝখানে বলেছি মণি দত্তের টিকা গ্রন্থে লারিডম্বিপার টিকা নাই এমন একটি কথা বলায় বিতর্কটি সৃষ্টি হয়েছে যে লারিডম্বিপা নামে চর্যাপদে একজন কবি থাকতে পারেন। আবার অনেকে বলছেন যে না, তাকে কবি স্বীকার করা যাবে না। লারিডম্বিপার বিতর্কটার কথা বলেছিলাম। তাহলে প্রথম পদ রচনা করেছেন কে, লুইপা। আবার বলছি, কবিতা হচ্ছে 51টা, পদ হচ্ছে 24 জন। এর মধ্যে পাতা উল্টালে প্রথম যে কবিতাটা পাওয়া যায়, প্রথম পদ লিখেছেন লুইপা। আচ্ছা, বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদের প্রথম কবিতা রচনা করেছেন লুইপা। প্রথম বইয়ের প্রথম কবিতাটা যদি বাংলা সাহিত্যের লুইপার হয়, তাহলে বাংলা সাহিত্যের প্রথম কবি বা আদি কবি কে হবেন, লুইপা। প্রথম বইয়ের প্রথম কবি হচ্ছেন লুইপা, তাহলে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছেন লুইপা। এই বক্তব্য হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর, আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর। তাকে সমর্থন করেছেন সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কিন্তু সমর্থন করেননি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ লুইপাকে বাংলা সাহিত্যের আদি কবি বলে স্বীকার করতে চান না। শহীদুল্লাহ সব জায়গায় বিতর্ক তৈরি করেছেন, তিনি ভিন্ন মত পোষণ করেছেন, নতুন মত দিয়েছেন। এইতে একটা
ঝামেলা তৈরি করেছেন। তাইলে এখন তিনি কাকে বাংলা সাহিত্যের আদি কবি বলে মনে করেন? শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছেন মীননাথ। আচ্ছা, আপনারা বলেন, মীননাথ নামে চর্যাপদের 24 জন কবির মধ্যে কোন কবি কি থাকতে পারেন? মানে কবি 24 জনের নাম তার আপনি জানেন না, কিন্তু একটু আন্দাজ করে বলেন তো, মীননাথ নামে 24 জনের কেউ কি হতে পারেন? মীননাথ নামে চর্যাপদের কোন কবি কি থাকতে পারেন? না। এই তো আপনারা বুঝে গেছেন, কারণ চর্যাপদের কবিদের নামের পরে আমরা একটা পা লাগাইছি। হুম, ওই পা তো আর মীননাথের সঙ্গে নাই। এটা দেখি তো আপনি বুঝতে পারেন যে মীননাথ নামে চর্যাপদের কোনো কবি নাই। আচ্ছা, কেন পা লাগাইছি এটার একটু ব্যাখ্যা দিই। আজকে যদি কেউ কবিতা রচনা করেন তাহলে তারে আমরা কি বলি? কবি বলি। কবিতা রচনা করলে তারে কবি বলি। সেই যুগে কবিতারে বলা হইতো পদ। এটা আমরা আগে বলেছি, পদ মানে কবিতা। সেই যুগে কবিতারে পদ বলা হইতো। আর যারা পদ লিখতেন তাদেরকে বলা হইতো পাদ। যা বুঝছেন আবার তা না কিন্তু। পদ যারা লিখতেন তাদেরকে পাদও বলা হইতো। এই পাদকে আমরা আধুনিক বাংলায় সংক্ষেপ করে বলছি পা। তাহলে পা মানে পদের রচয়িতা মানে পাদক। অতএব আমরা এই পদ যদি কবিতা হয় তাহলে পাদ বা পা মানে হচ্ছে কবি। লুই পাদ, পুরো নামটা হচ্ছে লুই পাদ। পদ লিখছেন এই জন্য পাদ, সংক্ষেপে বলছি লুই পা। ওই যে বুসুকু পা, এইটার পুরোটা হচ্ছে বুসুকু পাদ, সবর পাদ, সংক্ষেপে বলছি সবর পা, বুসুকু পা, লুই পা। তাহলে চর্যাপদের 24 জন কবি সবার নামের শেষে সম্মানসূচক পা উপাধি লাগানো হয়েছে। চর্যাপদের 24 জন কবি ছাড়া আর কারো নামের শেষে পা উপাধি লাগানো যুক্তিযুক্ত নয়। আপনি যদি আপনার মাইয়ের নাম রাখেন জরিনা পা, সরকার হয়তো মামলা করতে যাবে না, কিন্তু তাদের সম্মান ইজ্জত বজায় রাখার স্বার্থে আমরা আমাদের বাচ্চা কাচ্চার নামের শেষে পা রাখবো না। আমরা আমাদের কোনো বাচ্চা কাচ্চার নামের শেষে পা রাখবো না। তাহলে এই অবস্থায় এই কারণে লুই পা হয়েছে। মীননাথের সঙ্গে যেহেতু পা নাই, বুঝতেই পারছেন মীননাথ চর্যাপদের কবি নন। এখন একটা বিষয় ঠান্ডা মাথায় চিন্তা করেন, মীননাথ চর্যাপদের কবি না, কিন্তু তাকে যদি শহীদুল্লাহ বাংলা সাহিত্যের আদি কবি বলেন, তাহলে মীননাথ চর্যাপদেরও আগের কবি। চর্যাপদেরও আগের কবি হলে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, এটা নিয়েই তো তখন একটা বিতর্কের সৃষ্টি হবে। বুঝাইতে পারছি আপনাদের? হ্যাঁ, মৎস্যেন্দ্রনাথ বা মীননাথ তার আরেক নাম। তাহলে এইটা নিয়ে আরেকটা বিতর্ক তৈরি হবে। এই জন্য আমরা শহীদুল্লাহর এই বক্তব্যটাকে স্বীকার করি না। আমরা বলি বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছেন লুই পা। তবে শহীদুল্লাহ চর্যাপদের যে 23 জন কবি বলেছেন, এই 23 জন কবি সম্পর্কে তিনি নানা তথ্য উপাত্ত বের করেছেন। বের করে বলেছেন কে কোন সময় জন্ম নিয়েছে, কে কোন কার কি পেশা ছিল আগে, এদের সম্পর্কে নানা তথ্য তিনি সংগ্রহ করেছেন। সংগ্রহ করে তিনি বললেন চর্যাপদের এই 23 জন কবির মধ্যে প্রাচীনতম কবি হচ্ছেন সবরপা। দেখেন, এটা কিন্তু বাংলা সাহিত্যের প্রাচীনতম বলছি না, এটা আমরা বলছি চর্যাপদের কবিদের মধ্যে প্রাচীনতম কবি। তাহলে এখন একটা ভেজাল লাগতে পারে, লুই পারে বললাম বাংলা সাহিত্যের আদি কবি, আবার এখন সবর পারে বলছি প্রাচীনতম কবি। প্রাচীনতম আর আদি কবি তো একই জিনিস হইল। একটু এখানে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। একটা হচ্ছে তিনি কবিতা রচনার দিক থেকে সবার আগে কবিতা লিখছেন, এই জন্য তিনি আদি কবি। আর প্রাচীনতম কবি বলতে শহীদুল্লাহ এখানে বুঝাতে চেয়েছেন যে সবর পা চর্যাপদের কবিদের মধ্যে সবার আগে জন্ম নিয়েছেন। আচ্ছা, আগে জন্ম নিলে আগে কবিতা লিখবে এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। আগে কবিতা লিখবেন এমন কোনো গ্যারান্টি দেওয়া যায় না। বয়স বেশি হয়েছে বলেই তিনি বেশি কবিতা লিখবেন এমন কোনো কথা নিশ্চিত করে বলা যায় না। কারো কবিত্ব শক্তি 26 বছর বয়সে প্রকাশ পায়, 13 বছর বয়সে প্রকাশ পায়, আর কাউরে 26 বছর বয়সে প্রকাশ পায়। কায়কোবাদ তার প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ প্রকাশ করেছেন মাত্র 13 বছর বয়সে। আর আমাদের এখানে অনেকেরই বয়স 26 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত কোনো কবিতার বই যা দূরের কথা, একটা কবিতাও আমাদের কোথাও প্রকাশিত হয়নি। অনেকের তো বোম মারলে একটা কবিতা বের হয়নি। বয়স দিয়ে বলা যাবে না। আপনি আগে জন্ম নিতে পারেন, কিন্তু কবিতা কিন্তু আগে লিখছেন লুই পা। যেমন সবরপা জন্মগ্রহণ করেছেন তিনি বললেন 680 সালে, মারা গেছেন 760 সালে। আর লুই পা জন্মগ্রহণ করেছেন 730 সালে, মারা গেছেন 810 সালে। তার মানে লুই পার জন্মেরও প্রায় 50 বছর আগে জন্ম নিয়েছেন সবরপা।
জন্ম তিনি আগে নিতে পারেন, কিন্তু আমরা বলছি কবিতা লুইপা আগে লিখছেন বলে আমাদের ধারণা, যেহেতু তার কবিতাটা আগে আছে। এটাই যে গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো তা বলতে পারছি না, বিতর্ক আছে, এই জন্যই তো বিতর্ক আছে। তবে প্রথম পদটা তার থাকায় আমরা এই বিতর্কটা এখানে মেনে নিচ্ছি যে বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছেন লুইপা। আর চর্যাপদের কবিদের মধ্যে প্রাচীনতম কবি হচ্ছেন শবরপা। চর্যাপদের কবিদের মধ্যে প্রাচীনতম কবি, চর্যাপদের প্রাচীনতম কবি শবরপা। তাহলে আপনারা লিখবেন বাংলা সাহিত্যের আদি কবি লুইপা হরপ্রসাদ শাস্ত্রীর মতে। হরপ্রসাদ শাস্ত্রীর মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা, শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি মীননাথ, তবে শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীনতম কবি শবরপা। এই তিনটা কথা কি আপনাদের আবার বলতে হবে? হরপ্রসাদ শাস্ত্রীর মতে বাংলা সাহিত্যের আদি কবি লুইপা, শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি মীননাথ, তবে চর্যাপদের প্রাচীনতম কবি শহীদুল্লাহর মতে শবরপা। এটুকু কি আপনারা লিখছেন? শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের আদি কবি মীননাথ, তবে চর্যাপদের প্রাচীনতম কবি শবরপা। চর্যাপদের প্রাচীনতম কবি শবরপা। এবং শহীদুল্লাহ মনে করেন এই শবরপার হাত ধরেই লুইপা সহজিয়া বৌদ্ধ ধর্মের সিদ্ধাচার্য হয়েছেন। এরা তো সবাই সহজিয়া বৌদ্ধ ধর্মের সিদ্ধাচার্য। তাহলে এটা আগে কে এই সহজিয়া বৌদ্ধ ধর্ম অনুসারী সিদ্ধাচার্য হয়েছেন? শবরপা। শবরপার হাত ধরে লুইপা হয়েছেন, তার মানে লুইপার ধর্মগুরু হচ্ছেন শবরপা। তাহলে পাশে লিখবেন শহীদুল্লাহর মতে লুইপার ধর্মগুরু শবরপা। লুইপার ধর্মগুরু। এখন ধর্মের গুরু হলে যে তিনি সাহিত্যেরও গুরু হবেন, এই কথা কিন্তু আমরা বলতে পারি না। তাই আমরা ওই বিতর্কে যাচ্ছি না। যদি আপনাকে বলা হয় ধর্মগুরু, লুইপার ধর্মগুরুকে শবরপা, বা শবরপার শিষ্যকে লুইপা, লুইপা শবরপার হাত ধরে এই সহজিয়া বৌদ্ধ ধর্মের সিদ্ধাচার্য হয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শবরপাকে বাংলাদেশের লোক বলে মনে করেন, মানে আজকের এই বাংলাদেশ ভূখণ্ডের লোক বলে তিনি দাবি করেছেন। তাহলে আরেকটা কথা লিখবেন, শহীদুল্লাহ শবরপাকে বাংলাদেশের লোক বলে মনে করেন। শহীদুল্লাহ শবরপাকে বাংলাদেশের লোক বলে মনে করেন। শহীদুল্লাহ শবরপাকে বাংলাদেশের লোক বলে মনে করেন। এই লাইন লেখা শেষ হইলে আরেকটা তথ্য এবার যোগ করি। চর্যাপদের যে 24 জন কবি আছেন, এই কবিদের মধ্যে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলে মনে করা হয় শবরপাকে। শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবি কেন বলছি? কারণ তার রচনার মধ্যে যে সাহিত্য গুণ অনেক উন্নত মানের বলে আমরা মনে করি। এই জন্য শবরপাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। শবরপা কিন্তু খুব বেশি পদ রচনা করেন নাই, তিনি মাত্র 2টি পদ রচনা করেছেন, 2টা পদ লিখছেন। একটা হচ্ছে 28 নম্বর আর একটা হচ্ছে 50 নম্বর, 2টা পদ লিখছেন শবরপা। অথচ অনেক অনেক বেশি পদ রচনা করেছেন। যেমন চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহুপা। সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহুপা, তিনি 13টি পদ রচনা করেছেন। অথচ যাকে শ্রেষ্ঠ কবি বলছি তিনি মাত্র 2টো পদ রচনা করেছেন। 13টি পদ রচনা করবার পরেও আমরা কানহুপাকে শ্রেষ্ঠ কবি বলি না। তিনি বেশি পদ লিখেছেন, কিন্তু এগুলো সাহিত্য গুণ শবরপার মতো হয়নি। লেখার মতো লেখা 2টা লিখলেই যথেষ্ট। যেমন আমি বলি যে বিয়ে করার মতো বিয়ে কয়টা করলেই যথেষ্ট? বিয়ে করার মতো বিয়ে 2টা করলেই যথেষ্ট, বেশি করতে হবে না। ছেলেদের বলছি, মেয়েদেরকে বলছি না, ছেলেদেরকে বলছি, বিয়ে করার মতো বিয়ে 2টা করবেন, যথেষ্ট, এর বেশি করার দরকার নেই। জীবনে এর বেশি করার দরকার নেই। তবে অবশ্যই তাদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করবেন, মানে একজনকে শনি সোম বুধবার দিবেন, আরেকজনের রবি মঙ্গল বৃহস্পতিবার দিবেন, সাপ্তাহিক ছুটি। সাম্য প্রতিষ্ঠা করবেন, তাতে আপনি 2টো বিয়ে করলেই যথেষ্ট, এর বেশি বিয়ে করবার দরকার নাই। আমাদের সাখাওয়াত স্যার যদিও 4টা বিয়ে করে ফেলেছেন, তো 4টা বিয়ে হচ্ছে এটা সর্বোচ্চ সাখাওয়াত স্যারের, এটা আপনারা 2টা করবেন যথেষ্ট। তাহলে আমরা বলছি লেখার মতো লেখা 2টা লিখলেই যথেষ্ট। শবরপা 2টা লিখে শ্রেষ্ঠ কবি হয়ে গেছে। আর কানুপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, তিনি 13টি পদ রচনা করেছেন। সাখাওয়াত স্যার লিজেন্ড, লিজেন্ড তো বটেই, যিনি 4টা বিয়ে করেছেন, আপনি মেবি 2টা করছেন। কে রে বলছে এটা? আমি যে সরহপা শবরপা কি সেম না? সরহপা এবং শবরপা সেম না। ওই যে অনেকে আবার আমার দিকে আঙ্গুল তুলেছে। আমি আসলে এইসব বিয়ে শাদীতে বিশ্বাসী না। আমি স্বর্গে থাকি, আপনারা তো জানেন না আমি স্বর্গে থাকি। মহান আল্লাহ আমাকে স্বর্গ থেকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আজকে আপনাদের সঙ্গে একটু দেখা করার জন্য। কারণ
সাখাওয়াত স্যার যাদের ক্লাস নাই তারা নষ্ট হয়ে যায়, তাদের মানসিকতা নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ আজকে আমাকে পাঠিয়েছেন, আজকে আপনাদের এই ক্লাস করার মধ্য দিয়ে আপনারা পুত পবিত্র হবেন ইনশাআল্লাহ। সবাই সাখাওয়াত স্যারের ক্লাস করে যে পাপ অর্জন করেছেন, আজকে আবার পুণ্য অর্জন করে পাপ পুণ্যের কাটাকাটি হয়ে আপনারা পবিত্রতা অর্জন করবেন ইনশাআল্লাহ। তো অতএব স্বর্গে এসব বিয়ে শাদীর কোনো সিস্টেম নাই। মহান আল্লাহ আমাকে স্বর্গে 70টা দিয়েছেন, আমি ওগুলো নিয়ে সুখে আছি, শান্তিতে আছি। দুনিয়াবি কোনো লোভ লালসা আমার মধ্যে নেই, থাকার কোনো প্রশ্নই আসে না। তো আমরা যেটা বলেছিলাম, এটা আমরা বলেছিলাম, কে রে আবার বলছে? ও আচ্ছা, তা আমরা যেটা বলেছিলাম সেটা হলো 2টা পদ লিখেছেন, তারপর আমরা তাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলছি। আর সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহুপা, তিনি 13টি পদ রচনা করেছেন। আচ্ছা, কানহুপা 13টা পদ লিখছেন, এটা কি আপনারা লিখছেন নাকি? কানহুপার 13টি পদ, এটা আপনারা লিখছেন নাকি? কানহুপা 13টি পদ রচনা করেছেন, কানহুপা 13টি পদ রচনা করেছেন। স্যারকে নিয়ে এইসব বলার কারণ কি? না, কারণ নাই কোনো, সত্যটা শুধু আমি তুলে ধরছি। 13টা পদ লিখছেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এই 13টি পদের তিনি লিখছেন, কিন্তু 13টি পদে পাওয়া যায় না। দেখেন তো কোন কোন পদ পাওয়া যায় না। আমরা বলেছি 24, ওই যে আমাদের আগেরটাতে ছিল যে 24, 25, 48 নম্বর পদ আমরা আবিষ্কার করতে পারিনি। এটা কি মনে আছে আপনাদের? 24, 25, 48 নম্বর পদ পাওয়া যায় নাই। তার মানে 24 নম্বর পদ কিন্তু আমরা আবিষ্কার করতে পারিনি। আর এই 24 নম্বর পদটা রচনা করেছিলেন কানহুপা। তাহলে কানহুপা যদি 24 নম্বর পদ রচনা করে, তিনি তো লিখছেন 13টা, তার 24 নম্বর পদ তো পাওয়া যায় নাই। তাইলে কানহুপার কয়টি পদ পাওয়া গেছে এইবার আপনারা বলেন? 12টি পদ পাওয়া গেছে, 12টি পদ পাওয়া গেছে। আচ্ছা, তাহলে 12টি পদ, এই তো আপনি এতক্ষণ পরে বুঝতে পারছেন, এতক্ষণ পরে। সাখাওয়াত স্যার আমার বেস্ট ফ্রেন্ড, একটা জানতে চেয়েছেন। হ্যাঁ, আমার খুব ভালো বন্ধু, আমি চেয়েছিলাম ওনাকে ভালো করতে, কিন্তু আমি এখন এক ধরনের মানে কি বলবো যে আত্মসমর্পণ করেছি, তাকে আমি ভালো করতে পারিনি। অনেক চেষ্টা করেছি যে তুমি ভালো হও, ভালো হও। তারে বললাম তুমি ভালো হইলে পরকালে আমার মতো 70টা পাবা, কিন্তু সে কয় আমার 70টা পরকালে একসঙ্গে দরকার নাই, এখন 35টা দিলে পরে 35টা দিলেই হবে। সে এখন 35টা চাইতেছে, এটা কি সম্ভব? আল্লাহ, আল্লাহ তাকে ভালো হওয়ার তৌফিক দান করুক। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাই তাহলে। এইটা আমি এই স্ক্রিনটা আপনারা এখানে লিখবেন, কানুপা লিখছেন লিখছেন 13টি, তার রচিত 24 নং পদ না পাওয়ায় তার 12টি পদ পাওয়া গেছে। শুনেন, কানুপা লিখছেন 13টি, পাওয়া গেছে 12টি। অনেকে আবার পরীক্ষায় কানুপা কয়টি পদ রচনা করেছেন এইটা দেখে ক নম্বর অপশনে 13টা দেখেই উত্তেজনায় ভরাট করা শুরু করে দিবে। কতক্ষণ পরে হয়তো মনে পড়বে, ততক্ষণে তো ঘটনা ঘটে গেছে। তাইলে আপনারা দেখবেন যে কয়জন কয়টা রচনা করেছেন আসছে, নাকি কয়টা পাওয়া গেছে এইটা আসছে, সেইটা আপনারা দেখে আনসার করবেন। আহ আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, জান্নাতের হুরদের থেকে সুন্দর। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের সব কথা মানছি। এবার আপনারা আমারে বলেন যে এই স্ক্রিনে আমি যা বলেছি এটা ঠিক আছে কিনা, আমি আবার একটু বলে নিই। কোনো বিতর্ক বা দ্বন্দ্ব থাকলে, বিভ্রান্তি থাকলে আপনারা বলবেন। প্রথম পদ রচনা করেছেন লুইপা, এই জন্য আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী লুইপাকে বাংলা সাহিত্যের আদি কবি বলেছেন। তাই এই ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বাংলা সাহিত্যের আদি কবি বলেছেন মীননাথকে। তবে মীননাথ নিয়ে বিতর্ক থাকায় এই বিষয়টি আমরা লুইপাকে বাংলা সাহিত্যের আদি কবি বলে মনে করি। তবে শহীদুল্লাহর মতো যে 23 জন কবি, এর মধ্যে শহীদুল্লাহ চর্যাপদের প্রাচীনতম কবি বলে মনে করছেন সবরপাকে, অর্থাৎ তিনি সবার আগে জন্ম নিয়েছেন 650-এ, এবং সবরপাকে তিনি বাংলাদেশের লোক বলে মনে করেছেন। তিনি সবরপাকে লুইপার গুরু বলে দাবি করেছেন। সবরপা 2টি পদ রচনা করেছেন, 28 নম্বর, 50 নম্বর। সবরপাকে চর্যাপদে শ্রেষ্ঠ কবি বলা হয়। তবে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কানহুপা, তিনি 13টি পদ রচনা করেছেন। তার রচিত 24 নং পদ না পাওয়ায় তার 12টি পদ পাওয়া গেছে। বলেন এখন আপনাদের কোনো বিতর্ক আছে কিনা? আমরা কি পরের আলোচনায়, পরের স্ক্রিনে যেতে পারি? পরের স্ক্রিনে কি যেতে পারি? আমরা কি পরের স্ক্রিনে যেতে পারি কিনা এই নিয়ে কোনো বিতর্ক নাই? ওকে, এবার আপনারা লিখবেন নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। লিখেন নিজেকে বাঙালি বলে দাবি করেছেন।
বাঙালি বলে দাবি করেছেন, দাবি করেছেন বসুকোপা। চর্যাপদের একজন কবি নিজেরে বাঙালি বলে দাবি করেছেন, তার নাম হচ্ছে বসুকোপা। চর্যাপদের কবিরা কোন অঞ্চলের কবি, কোন ভাষার কবি, এই নিয়ে যখন এত বিতর্ক, তখন আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম একজন কবি কবিতার মধ্যে নিজেই দাবি করেছেন তিনি বাঙালি কবি, সেই কবির নাম হচ্ছে বসুকোপা। 28তম বিসিএস পরীক্ষায় আমাদের এই প্রশ্নটি এসেছিল যে চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, নিজেই তিনি বাঙালি বলে দাবি করেছেন। এই প্রসঙ্গে একটা ব্যাখ্যা আপনাদের দিয়ে রাখি। এই দাবি করার প্রসঙ্গটি আসছে 49 নম্বর পদে। বসুকোপা তার রচিত 49 নম্বর পদের একটা লাইনে বলেছিলেন, আজি ভুসুকু বঙালি ভৈলি। আজি ভুসুকু, আজকে ভুসুকু বঙালি ভৈলি, মানে বাঙালি বলছেন। বসুকোপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, এই লাইন থেকে মূলত আমরা বলে থাকি। তবে অনেকেই নিয়ে প্রশ্ন তুলেছেন বঙালি ভৈলি মানে এখানে তিনি বঙালি দিয়ে বাঙালি বোঝাতে চাননি, তিনি বঙালি দিয়ে বঙ্গাল বা বাঙাল বোঝাতে চেয়েছেন। আর বাঙাল শব্দটি অবজ্ঞার্থে বা নিন্দার্থে ব্যবহার করা হয়। আপনি যদি এখন কলকাতায় যান, তো অনেকে বলতে পারে বাংলাদেশ থেকে গেছেন, শুনলে বলবে তুমি একটা বাঙাল, মানে আনস্মার্ট, খেত অর্থে এটা বোঝানো হয়, ব্যবহার করা হতে পারে। এখন এখানে তিনি কোন অর্থে ব্যবহার করেছেন তা নিয়ে বিতর্ক উঠেছে, তবে আমরা এটাকে পজিটিভলি ধরে নিচ্ছি যে এই লাইনের মধ্য দিয়ে তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। তাহলে আপনারা লিখবেন 49 নং পদে তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। 49 নম্বর স্যার, 50টি পদের ব্যাখ্যাটা বুঝাই দেন আর একবার। 23 জন কয়বার, 23 জন কবির ক্ষেত্রে। ওরে বাবা, কবি যদি 23 জন হয়, পদ হবে 50টি। আর লারিডম বিপাকে ধরলে কবি হবে 24 জন, তাহলে পদ হবে, লারিডম বিপার জন্য একটা পদ ধরবেন, তাহলে পদ হয়ে যাবে 51টি। অতএব কবি 23 জন হলে পদ 50টি, কবি 24 জন হলে পদ 51টি, এটাই বলেছিলেন। 49 নম্বর পদে তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। 49 নম্বর পদে তিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। আচ্ছা, এইবার বলি, চর্যাপদের সর্বোচ্চ পদ আমরা বলেছি কাহ্নপাত, তিনি 13টি পদ রচনা করেছেন। আর চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন, দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন বসুকোপা। দ্বিতীয় সর্বোচ্চ তিনি 8টি পদ রচনা করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ তিনি 8টি পদ রচনা করেছেন। সেকেন্ড হাইয়েস্ট পদ রচনা করেছেন বসুকোপা, যিনি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। তিনি 8টি পদ রচনা করেছেন। আচ্ছা, চর্যাপদের কোন পদটি খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে মনে আছে? 23 নম্বর পদ খণ্ডিত অবস্থায় পাওয়া গেছে। আর ওই খণ্ডিত 23 নম্বর পদটি রচনা করেছিলেন বসুকোপা। বসুকোপা যদি 8টা পদ লিখে তার একটার তো অর্ধেক পাওয়া যায় নাই, তাহলে তার পাওয়া গেছে 7.5টি পদ। এই নিয়ে তো আপনাদের কোনো ভেজাল নাই। তাহলে বসুকোপা লিখেছেন 8টি পদ আর পাওয়া গেছে 7.5টি পদ, এবং চর্যাপদের প্রাপ্ত খণ্ডিত পদটি রচনা করেছেন বসুকোপা। চর্যাপদের প্রাপ্ত খণ্ডিত পদটি রচনা করেছেন, মানে 23 নম্বর পদটি রচনা করেছেন বসুকোপা। এই জন্য আমরা বলি তিনি লিখছেন 8টি, পাওয়া গেছে 7.5টি। বসুকোপার আসল নাম কি তা নিয়েও আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। তবে মনে করা হচ্ছে বসুকোপার আসল নাম ছিল শান্তিদেব। বসুকোপার আসল নাম ছিল শান্তিদেব। বসুকোপার আসল নাম ছিল শান্তিদেব। এই শান্তিদেব পোলাটা অত্যন্ত অলস প্রকৃতির ছিল, এত অলস ছিল যে তিনি ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন। ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন। ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন। অর্থাৎ ভুক্তি মানে ভোগ করতেন, খালি খাইতেন। সুপ্তি মানে খালি ঘুমাইতেন। কোথায়? কুটিরের মধ্যে। এই শান্তিদেব ছেলেটা কুটিরের মধ্যে খালি খাইতেন আর ঘুমাইতেন, অলস ছিলেন। এই জন্য তার নাম হয়েছে ভূসুকু। আর ওই পদ লেখার কারণে পা হয়েছে, তখন পুরো নাম আমরা এখন বলে ফেলছি ভূসুকুপা। ওই ওএমজির মতো। ওএমজি, ওএমজির মানে বুঝেন তো? ওএমজি এর মানে হচ্ছে ও মা গো, ও মা গো, এইটার মতো। ভূসুকুপার নাম হয়েছে ভূসুকু। ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন বলে তার নাম হয়েছে ভূসুকু। তাহলে আপনারা লিখবেন তার আসল নাম শান্তিদেব, তবে তিনি ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন বলে তার নাম হয়েছে ভূসুকু। ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন বলে তার নাম হয়েছে ভূসুকু। এটা কি আপনাদের লেখা শেষ হয়েছে?
আমি এই স্ক্রিনটার তথ্যগুলো আপনাদের আরো একবার বলছি। নিজেকে বাঙালি বলে দাবি করেছেন বসুকুপা, তিনি ৪৯ নং পদে নিজেকে বাঙালি বলে দাবি করেছিলেন। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন বসুকুপা, তিনি ৮টি পদ রচনা করেছেন। যে প্রাপ্ত খণ্ডিত ২৩ নম্বর পদটি সেটা বসুকুপার লেখা, সেখানে অর্ধেক পদ পাওয়া যায় নাই, এই জন্য তার ৭.৫টি পদ পাওয়া গেছে। বসুকুপার আসল নাম শান্তিদেব, তবে তিনি ভুক্তি সুপ্তি কুটিরে অবস্থান করতেন বলে তার নাম হয়েছে ভুসুকু। এটা কি আপনারা ক্লিয়ার? আমি কি পরের স্ক্রিনে যাব কিনা? বসুকুপার অংশটি কি ক্লিয়ার কিনা আপনারা? এই তো মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ১৫-২০ মিনিটের মধ্যে আমরা আমরা সারাসারিতে চলে যাব, ক্লাসের সারাসারিতে চলে যাব ইনশাআল্লাহ। এবার লিখেন, চর্যাপদের মহিলা কবি বা বেডি কবি বলে মনে করা হয়। মহিলা শব্দটি চেয়ে বেডি শব্দটি অনেক সুন্দর, স্মার্ট। মহিলা কবি বলে মনে করা হয়, মহিলা কবি বলে মনে করা হয় কুক্কুরি পাক। মহিলা কবি বলে মনে করা হয় কুক্কুরি পাক। এই লাইনটা আগে আপনারা লিখে ফেলেন, মহিলা কবি বলে মনে করা হয় কুক্কুরি পাক। তাহলে আমরা বলেছি চর্যাপদের কবি হচ্ছে ২৪ জন। এই ২৪ জন কবির মধ্যে মহিলা কবি কে, এই নিয়ে একটা বিতর্ক আছে। ধারণা করা হচ্ছে ২৪ জন কবির মধ্যে যদি কেউ মহিলা হন, তিনি কুক্কুরিপা হতে পারেন। তাহলে কুক্কুরিপা মহিলা ছিলেন কিনা এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, এই কারণে আমরা বলছি মনে করা হয়। নাইলে তো বলতাম চর্যাপদের মহিলা কবি কুক্কুরিপা, সেটা তো বলি নাই, মনে করা হয়। তার মানে তিনি পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। ওই যে সাখাওয়াত স্যারের মতো পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন। আমি চট্টগ্রাম ব্রাঞ্চে ওরাকলে একবার ক্লাস নিতে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে সাখাওয়াত স্যার পুরুষ নাকি মহিলা। একটা মেয়ে সামনের ব্রাঞ্চে বেঞ্চে বসেছিল, সে বলল স্যার দেখতে হবে। আমি সঙ্গে সঙ্গে সাখাওয়াত স্যারকে কল করে জানিয়েছি, এরপরে আপনি চট্টগ্রাম আসলে একটা মেয়ে দেখতে চায়, আপনি পুরুষ নাকি মহিলা। মানে মেয়েটা আগে কখনো সাখাওয়াত স্যারের ক্লাস করেনি, সে সাখাওয়াত স্যারকে দেখতে চায়। আবার অনেকে ভুল বুঝবেন, কারণ এখানে সবাই তো আর আমার মতো সহজ সরল মানুষ না, অনেক দুষ্ট লোকও আছে। তাহলে এই সাখাওয়াত স্যারকে দেখতে চেয়েছিল, সাখাওয়াত স্যার ক্লাস সে কখনো করেনি। তো কুক্কুরিপা পুরুষ ছিলেন না মহিলা ছিলেন, এটাও একটা দেখার বিষয়, যে এইটা আসলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। ধারণা করা হচ্ছে তিনি মহিলা কবি হতে পারেন। কেন আমরা তাকে মহিলা কবি বলে মনে করি? তিনি ৩টি পদ রচনা করেছেন, ২ নং, ২০ নং এবং ৪৮ নং। চিন্তা করেন তো, তার ৩টা পদে কি পাওয়া গেছে? ৩টা পদে কি পাওয়া গেছে কুক্কুরিপার? ৩টা পদই কি পাওয়া গেছে? না, তার ৩টা পদ লেখার মধ্যে একটা পদ পাওয়া যায়নি। ওই যে আমরা বলেছি ২৪, ২৫, ৪৮ পাওয়া যায় নাই। তার মানে তার ২টি পদ পাওয়া গেছে। লিখছেন ৩টা, পাওয়া গেছে ২টা। এই ২টা পদ পড়ে আমরা দেখলাম তার আলোচনার মধ্যে নারী সম্বন্ধীয় আলোচনা, তার কবিতার মধ্যে নারীদের নিয়ে অনেক বেশি আলোচনা আছে। আর কোন কবি এভাবে নারীদের নিয়ে আলোচনা করেন নাই। তখন আমাদের ধারণা তিনি নিজেও হয়তো মহিলা হতে পারেন, তবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না নারী সম্বন্ধীয় আলোচনা করার কারণে। যেমন তিনি বলেছেন ২ নম্বর পদে বলেছেন, দুলি দুহি পীড়া ধরনন যায়, রুখের তেন্তুলে কুম্ভীরে খায়, আঙ্গন গরফন সুন ভুবি আতি, কানেট সরে নিল অধরাত, শ্বশুরা নিত গেল বহুরি জাগই, কানেট সরে নিল কাগই মাগই, দিবসী বহুরি কাউহি ডর পায়, রাতি ভইলে কামরূপ যায়। কি বুঝলেন? শ্বশুরা নিত গেল, শ্বশুর ঘুমিয়ে গেল, বহুরি জাগই, বউ এখনো জেগে আছে, শ্বশুরা নিত গেল বহুরি জাগই, কানের সরে নিল, কানের দুল সরে নিয়ে গেল, কাগই মাগই, কার কাছে গিয়ে সে মাগবে, মানে চাইবে, প্রার্থনা করবে। দিবসী বহুরি কাউহি ডর পায়, দিনের বেলা, দিবসী মানে দিনের বেলা, বহুরি মানে বউ, কাউহি মানে কাউয়া, কাউয়া মানে কাক, ডর পায় মানে ভয় পায়। দিনের বেলা এই বউ কাক দেখলে ভয় পায়, রাতি ভইলে কামরূপ যায়, অথচ রাত হলে এই বউ কামরূপ যায়। কামরূপ যায় বুঝছেন তো? কামরূপ যায়, প্রিয়জনের সঙ্গে দেখা করতে যায়, সাখাওয়াত স্যারের সঙ্গে দেখা করতে যায়। যেই নারী দিনের বেলা একটা কাক দেখলে ভয় পায়, সে রাতের বেলা কিভাবে সাখাওয়াত স্যারের সঙ্গে দেখা করতে যায়? তাহলে বাঙালি নারীরা সে প্রাচীনকাল থেকে এইসব ছলনা, এইসব চাতুরি কিন্তু জানতেন। যে তো এই পৃথিবী এক অদ্ভুত জাতি, নারী জাতি। এরা কখন কি দেখে ভয় পাবে আর কি দেখে সাহস পাবে, আপনি কোন সমীকরণে তা মিলাইতে পারবেন না। আপনি কখনো সমীকরণে মিলাইতে পারবেন। এরা তেলাপোকা টিকটিকি দেখলে ভয় পায়, কিন্তু এত বড় সাখাওয়াত স্যারকে দেখে ভয় পায় না। অদ্ভুত একটা
আমি এই কাহিনী, এইসব বিষয় দেখার পর, আমি জানার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ক্লাস আমি কখনোই আর এই নারীদের নিয়ে আলোচনা করব না। এই জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, এই আমি নারীদের নিয়ে আজকে সারাদিন কোনো কথাই বলি নাই, কোনো আমি আর বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। তো বলেছিলাম এই যে তার কবিতার মধ্যে নারীদের নিয়ে আলোচনা আছে, এই জন্য তাকে মহিলা কবি বলে মনে করা হয়। আমরা জানি না তিনি মহিলা কিনা। এই অবস্থায় পরীক্ষায় যদি আসে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তাইলে আপনারা আনসার করবেন চন্দ্রাবতী। মানে চন্দ্রাবতী যে মহিলা, এইটা আমরা সবাই দেখছি, কিন্তু কুক্কুরিপা মহিলা কিনা এইটা কিন্তু আমরা কেউ দেখি নাই, নিশ্চিত করে বলতে পারি না। চন্দ্রাবতী কি চর্যাপদের কবি? না, মধ্যযুগের একজন কবি, তাকেই বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলে মনে করা হয়। এখন তাইলে আমরা এই স্ক্রিনের কথাগুলো আবার বলছি। মহিলা কবি বলে মনে করা হয় কুক্কুরিপা, কিন্তু কুক্কুরিপা মহিলা কিনা এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য প্রমাণ সেভাবে পাওয়া যায় না। তবে তার পদগুলোর ভিতরে নারী সম্বন্ধীয় আলোচনা থাকার কারণে ধারণা করা হচ্ছে তিনি নারী। চর্যাপদের কবির মধ্যে একজন কবি হচ্ছে নারী মনে করা হচ্ছে। তবে যদি স্পষ্ট করে জানতে চাই বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, তাহলে আনসার করবেন চন্দ্রাবতী। এই কুক্কুরিপা 3টি পদ রচনা করেছেন, 2 নং, 20 নং, 48 নং। তার রচিত 48 নম্বর পদটি পাওয়া যায়নি, অতএব তার 2টি পদ পাওয়া গেছে। আমরা কি সামনেটাতে যাইতে পারি? কুক্কুরিপা নিয়ে তো আপনাদের আর কোনো প্রশ্ন নাই নাকি? কুক্কুরিপা নিয়ে তো আপনাদের আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবার লিখেন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়েছে। আমরা আগেই বলেছি চর্যাপদ পাল আমলে রচিত হয়েছে, এই কথা আমরা আগেও বলেছি। তাহলে এখন আবার লিখেন চর্যাপদ পাল শাসন আমলে রচিত হয়েছে। তারপরে লিখেন চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। তারপরে লিখেন আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী, আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য বা আলো আধারী ভাষা বলে অভিহিত করেছে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য বা আলো আধারী ভাষা বলে অভিহিত করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য বা আলো আধারী ভাষা বলে অভিহিত করেছে। এই 3টে কথা লেখা শেষ কিনা? পাল আমলে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ছন্দ 3 প্রকার: স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত। এর মধ্যে চর্যাপদে মাত্রাবৃত্ত ছন্দের প্রভাব আছে বলে আধুনিক ছন্দকারগণ চর্যাপদের ছন্দ বিশ্লেষণ করে এমন একটি মন্তব্য করেছেন। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য বা আলো আধারী ভাষা বলে অভিহিত করেছেন। এইটা কি আপনাদের লেখা শেষ? লেখা শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু সান্ধ্য ভাষা সম্পর্কে বলি। কেন চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়েছে? এর আগে আমরা বলেছিলাম 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার চর্যাপদের 5টি ভাষার মিশ্রণ থাকার কারণে চর্যাপদের ভাষাকে জগা খিচুড়ি ভাষা বলেছিলেন। ওই যে খিচুড়ি রান্না করতে অনেকগুলো মিশ্রণ লাগে, এই জন্য এটার নাম দিয়েছেন জগা খিচুড়ি ভাষা। আপনারা তো খিচুড়ি রান্না করতে পারেন, বিশেষ করে মেয়েরা তো খিচুড়ি রান্না করতে পারেন, তো অনেকগুলো মিশ্রণ দিয়ে রান্না করেন না? তো চর্যাপদের মধ্যে এরকম অনেকগুলো ভাষা আছে। আমি খিচুড়ির কথা বলি না, নর্মালি ক্লাসে আমি অফলাইনের ক্লাসে খিচুড়ির কথা খুব একটা বলি না, একটু বললে আবার পরের দিন অনেকে খাবার দাবার নিয়ে আসে। এক সময় আমি আমার ক্লাসে আমার পাঞ্জাবির সাইজ বলতাম যে আমার পাঞ্জাবির সাইজ হচ্ছে 40। এখনকার ক্লাসে আমি আর কোনো ক্লাসে পাঞ্জাবির সাইজ 40 বলি না, কারণ বললে হয় কি অনলাইনে অফলাইনে অনেকে পাঞ্জাবি গিফট করে ফেলে। তো এই জন্য আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমার কোনো ক্লাসে আমি আর পাঞ্জাবির সাইজ 40 এই কথা আর বলবো না। এটা এর আগে এই কোনটা যেন ওই 46-এর ক্লাসে পাঞ্জাবির সাইজ 40 বললে এক মেয়ে পরে বললো যে স্যার আমার স্বামী তো পাঞ্জাবির ব্যবসা করে। তা আমি খুব ভয়ে ছিলাম যে সে আবার কোন সময় 5টা পাঞ্জাবি পাঠাই দেয়, আল্লাহ যেন না পাঠায়, আল্লাহ যেন না পাঠায়। তো শেষ পর্যন্ত সে পাঠায় নাই। তো অনেকেই এটা পাঠাই দেয়। আপনারা পাঠাবেন না, দয়া করে পাঠাবেন না, পাঠালি একটার বেশি পাঠাবেন না, একটার বেশি পাঠাবেন না। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী এটাকে ওই যে সান্ধ্য ভাষা বলেছেন। কেন বলেছেন? কারণ হচ্ছে সন্ধ্যাকালে যেমন আলো আধারের একটা মিশ্রণ থাকে, সবকিছু স্পষ্ট দেখা যায় না, হালকার উপরে ঝাপসা দেখা যায়। তিনি বললেন চর্যাপদের ভাষাটা হচ্ছে এরকম, হালকার উপরে ঝাপসা, পড়লে কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। কত কালো কতকটা অন্ধকার, তিনি বলছেন কত কালো কত স্যার আপনি কি বরিশালের? না, আমি স্বর্গীয়। এই যে আপনি এতক্ষণ থেকে আমাকে চিনতে পারেন নাই, তার মানে আপনি যে স্বর্গে যাবেন না এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে, কারণ স্বর্গের মানুষকে স্বর্গের লোকই চিনতে পারে। আপনি তো নরকের থেকে আগত বোধ হয়,
এই জন্য আপনি আমাকে চিনতে পারেন নাই। তো বলেছিলাম যে সন্ধ্যাকালে যেমন কিছু দেখা যায় কিছু দেখা যায় না, এই চর্যাপদের ভাষা পরে কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। এই প্রসঙ্গে আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর একটা মন্তব্য আছে। আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, কত আলো কত অন্ধকার, খানিকটা বোঝা যায় খানিকটা বোঝা যায় না, যাহারা সাধন ভজন করেন তাহারাই বুঝিবে, আমাদের বুঝিয়া কাজ নাই। চর্যাপদে সাধন ভজনের কথা আছে। এই সাধন ভজন যারা করেন তারাই চর্যাপদের ভাষা বুঝবেন, বাকিরা বুঝবেন না। এই জন্য আমরা চর্যাপদের ধর্মের কথা বলা হয়েছে, এই রূপকের মাধ্যমে এইসব ধর্মের কথা বলা হয়েছে। এটা আমরা পরিপূর্ণরূপে পড়ে বুঝি না। এই জন্য তিনি বলেছেন চর্যাপদের ভাষা হচ্ছে একটা সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা। এবার লিখেন চর্যাপদে, এবার লিখেন চর্যাপদে 6টি প্রবাদ আছে। চর্যাপদে 6টি প্রবাদ আছে। চর্যাপদে 6টি প্রবাদ আছে। বুঝছি কুমিল্লা নোয়াখালী, হ্যাঁ, ফরিদপুরের কেউ আছেন, তাইলে কুমিল্লা নোয়াখালী বলছেন যে আপনি পুরোপুরি বলতে পারেন নাই, আংশিক বলতে পেরেছেন। তাতেও আপনি হচ্ছে এখন অবস্থা হলে আপনি স্বর্গ আর নরকের মাঝখানে ঝুলতে থাকবেন। স্বর্গ আর নরকের মাঝখানে আপনি ঝুলতে থাকবেন। আপনি আপনি কিন্তু কোনো ঠিকানায় নরকেও যেতে পারবেন না, স্বর্গেও যেতে পারবেন না। চর্যাপদের 6টি প্রবাদ আছে। তো 6টা প্রবাদের মধ্যে 2টা প্রবাদ খুবই বিখ্যাত। আমি এই 2টা প্রবাদ আপনাদেরকে লিখে দিই। একটা বাক্য লিখেন, অপনা মাংসে হরিণা বৈরী। ইনশাল্লাহ 5 মিনিটের মধ্যে আমাদের ক্লাসের ছাড়াছাড়ি হয়ে যাবে। অপনা মাংসে হরিণা বৈরী, অপনা মাংসে হরিণা বৈরী, অপনা মাংসে হরিণা বৈরী। ওই তো একজন এক একটা জেলা বললে তো হবেই, এটা তো একটা না একটা তো হবেই। নোয়াখালী বলছে, কুমিল্লা বলছে, ফরিদপুর বলছে, বরিশাল বলছে, একটা না একটা তো হবেই। অপনা মাংসে হরিণা বৈরী, একটা প্রবাদ লিখে রাখেন। অপনা মাংসে মানে হচ্ছে নিজের মাংসে, হরিণা বৈরী, বৈরী মানে কি? শত্রু। হরিণ শত্রু। হরিণ বলছে নিজের মাংসের জন্যই হরিণ শত্রু হয়েছে। কার শত্রু হয়েছে? বাঘের শত্রু হয়েছে। হরিণ বনের মধ্যে শান্তিপূর্ণভাবে বিচরণ করতে পারে না। হরিণ বনের মধ্যে শান্তিপূর্ণভাবে বিচরণ করতে পারে না। কার ভয়ে বিচরণ করতে পারে না? বাঘের ভয়ে। কারণ হরিণের মাংস বাঘের কাছে অত্যন্ত সুস্বাদু। এই জন্য বনের মধ্যে হরিণকে নির্মম নৃশংসভাবে বাঘ হত্যা করে। তাহলে এখানে হরিণের দোষটা কি? হরিণ কি বাঘের লোকে কোনো বেয়াদবি করছে? কিচ্ছু করেনি। দোষ একটাই, তার মাংসটা সুস্বাদু। এই জন্য হরিণ বাঘের আজকে শত্রু হয়ে গেছে। পরিমণি গ্রেপ্তার হওয়ার পর এই লাইনটা খুবই আলোচনায় এসেছিল, অপনা মাংসে হরিণা বৈরী। এর বেশি কিছু আমি বলতে পারবো না, আমার শরম লাগে। সাকাওয়াত স্যারের কোনো শরম নাই। সাকাওয়াত স্যার যে কোনো কথা ক্লাসের মধ্যে বলে ফেলে, কিন্তু আমি বলতে পারি, আমার শরম লাগে। এরপরে আরেকটা, আচ্ছা, এই প্রবাদটা 6 নম্বর পদে বলেছিলেন বুসুকুপা। তার মানে এই কথাটা হচ্ছে বুসুকুপার লেখা, এবং বুসুকুপা এটা বলেছেন 6 নম্বর পদের। বসুকুপা এই কথাটা বলেছেন, অপনা মাংসে হরিণা বৈরী, চর্যাপদের খুবই আলোচিত একটা লাইন, বিখ্যাত একটা লাইন। এই কথা 6 নম্বর কবিতায় আছে এবং লিখেছিলেন বসুকুপা। আরেকটা কথা লিখেন, হারিত ভাত নাহি নীতি আবেশী। হারিত ভাত নাহি নীতি আবেশী। হাড়ির মধ্যে ভাত নাই, হাড়ির মধ্যে ভাত নাই, কিন্তু নীতি মানে নিত্য, নিত্য। আবেশী মানে হচ্ছে অতিথি। হাড়ির মধ্যে ভাত নাই কিন্তু নিত্য অতিথি আসে। এই কথার মধ্যে দিয়ে কি বুঝলেন? চর্যাপদ যে পাল শাসনামলে রচিত হয়েছে, এই পাল শাসনামলে বাংলার মানুষের মধ্যে যে অভাব অনটন ছিল, এই অভাব অনটনের একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আর এই কথাটা, এই বিখ্যাত কথাটা বলেছেন 33 নম্বর পদে। কবির নাম হচ্ছে ডেনঢন পা। সুন্দর নাম, ডেনঢন পা। চাইলে মেয়েরা ভালোবেসে তার প্রিয়জনকে ডাকতে পারেন, তুমি আমার জীবনের ডেনঢন পা। আশা করি ছেলেরা খুশি হবে। আর ছেলেরা খুশি হয়ে ডাকতে পারেন কুক্কুরি পা, যে তুমি আমার জীবনে কুক্কুরি পা। আশা করি মেয়েরাও এতে খুশি হবে, এমন সুন্দর একটা নাম পেয়ে তারা উল্লাস প্রকাশ করবে, আনন্দ পাবে। তাহলে 33 নম্বর পদে এই কথা বলেছেন ডেনঢন পা, হারই তো ভাত নাহি নীতি আবেশী। আচ্ছা, আরো একটা প্রবাদ আপনাদেরকে তাইলে বলে দিই। আর একটা প্রবাদ লিখেন, লিখেন, আন চাহন্তে আন বিনঠা। আন চাহন্তে আন বিনঠা। আন চাহন্তে আন বিনঠা।
মানে একটা, আন মানে হচ্ছে অন্য, আন মানে হচ্ছে অন্য, চাহন্তে মানে হচ্ছে চাহিতে, আন মানে হচ্ছে অন্য, বিনঠা মানে হচ্ছে বিনষ্ট। মানে একটা চাইলে আরেকটা কি হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। একটা চাইলে আরেকটা বিনষ্ট হবে। দুইটা কিন্তু আপনি একসঙ্গে পাবেন না। আপনি আমাকে এবং সাখাওয়াত স্যারকে দুইজনকে চাইলে, মানে স্বর্গেও এবং নরকে দুই জায়গায় আপনি যাইতে চাইলে হবে না, একটা জায়গায় আপনাকে যেতে হবে। দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে কারাগার। যারা এই দুনিয়ায় কষ্ট করবেন তারা পরের জীবনে সুখ ভোগ করবেন। এই দুনিয়ায় যদি আপনি সাখাওয়াত স্যারের মতো সব ভোগ করে ফেলেন, তাহলে পরের দুনিয়ায় আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে কোন দুনিয়ার সুখ আপনি চান, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা এই 2 বছর কষ্ট করবেন চাকরির জন্য, তারা পরে কয় বছর বাঁচবেন জানি না, ধরেন আরো 30 বছর বাঁচবেন, তাহলে এই 30 বছর আপনি সুখে থাকতে পারবেন। তাইলে 30 বছর আপনি আহ কষ্ট করতে হবে। আর যদি 2 বছর কষ্ট করেন, 30 বছর সুখে থাকবেন। 2 বছর আরামাইসে কাটাই দিবেন ঘুমায় ঘুমায়, পরের 30 বছর এটার হিসাব দিতে হবে। এখন 2 বছর কষ্ট করবেন নাকি 30 বছর কষ্ট করবেন, 2 বছর কষ্ট করবেন না 30 বছর কষ্ট করবেন, অন্য চাহিতে অন্য বিনষ্ট। একটা চাইলে আপনাকে হারাইতে হবে। এখন চিন্তা করেন আপনারা, আমি ওই যে চট্টগ্রামে একটা ক্লাসে বললাম কে কি হইতে চায়, কেউ এই ক্যাডার, কেউ সেই ক্যাডার, কেউ এই চাকরি ওই চাকরি পেতে চায়। একটা মেয়ে বলল, স্যার আমি শুধু একজন ক্যাডার হতে চাই না, আমি একজন আদর্শ মাও হতে চাই। সবাই তো চমকে গেল, একটা ব্যতিক্রমী উত্তর দিয়েছে। পরে একটা ছেলের সিরিয়াল আসলো, সে বলল, স্যার আমি স্বপ্নাকে সহযোগিতা করতে চাই। তো কেউ আসে এই যে ভর্তি হয়, পড়াশোনা করে ক্যাডার হইতে, আবার কেউ আসে সহযোগিতার হাত প্রসারিত করতে। আল্লাহ যেন সবাইকে ক্যাডার হইতে পারে সেই তৌফিক দান করুন, সেই তৌফিক দান করুন। এইটা বলেছেন 44 নম্বর পদে কঙ্কন পা, কঙ্কন পা 44 নম্বর পদে বলেছেন কঙ্কন পা। তো আজ আমরা আমাদের 1 নম্বর লেকচার আলোচনা, মূলত চর্যাপদের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। আপনারা 2 মিনিট আমার সঙ্গে থাকেন, আমি শেষ করে দিচ্ছি। আমরা বলেছিলাম যে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এবং প্রাচীন যুগের একমাত্র সাহিত্য নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায়, মানে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে বিস্তৃত আলোচনা করেন এবং চর্যাপদকে 5টি ভাষার মিশ্রণে জগাখিচুড়ি ভাষায় রচিত বলে তিনি দাবি করেছেন। এই অবস্থা 1926 সালে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল নামক একটি গ্রন্থে সর্বপ্রথম চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করে চর্যাপদকে বাংলা ভাষায় রচিত বলে প্রমাণ করেন। 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্বপ্রথম চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছেন, যেখানে তিনি চর্যাপদকে সহজিয়া বৌদ্ধ ধর্মের সিদ্ধাচার্যের সাধন সঙ্গীত বলে মনে করেছেন এবং চর্যাপদের সাহিত্যগুলোকে এক একটা গান বলে অভিহিত করেছেন। এজন্য আমরা বলি চর্যাপদ বইটি মূলত একটি গানের সংকলন। চর্যাপদের 16টি রাগ রাগিনী বা সুরের উল্লেখ আছে এবং শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদের বইটির নাম বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাপদের চর্যা শব্দের অর্থ আচরণ ও পদ বলতে বোঝায় কবিতা, অতএব চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মের আচরণের কবিতা। এই চর্যাপদ বইটির পদ সংখ্যা, মানে কবিতার সংখ্যা, মানে গানের সংখ্যা হচ্ছে 51টি। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গানের সংখ্যা বলেছেন 50টি। পদকর্তা বা রচয়িতার সংখ্যা হচ্ছে 24 জন, কিন্তু শহীদুল্লাহ বলেছেন সেক্ষেত্রে 23 জন। যাকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন লারিডম্বিপা। লারিডম্বিপাকে ধরলে 24 জন, না ধরলে 23 জন। ধরলে পদ সংখ্যা হয়ে যাবে 51টি, না ধরলে হবে 23টি, 50টি। এবং চর্যাপদের এই 51টি বা 50টি পদের মধ্যে আমাদের কাছে আবিষ্কৃত পদের সংখ্যা 46.5টি, অর্থাৎ একটি পদকে আমরা খণ্ডিত অবস্থায় আবিষ্কার করতে পেরেছি, সেটি হচ্ছে 23 নম্বর পদ। চর্যাপদ সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি চর্যাপদের সংস্কৃত টিকা মণি দত্তের লেখা বইটি থেকে, এবং চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। এটি 1938 সালে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কার করেছেন। চর্যাপদের প্রথম পদ রচনা করেছেন লুইপা, এজন্য লুইপাকে বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। তবে এই ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শহীদুল্লাহ বাংলা সাহিত্যের আদি কবি বলেছেন মীননাথকে। তবে এই বিষয়ে কোনো সুস্পষ্ট যুক্তিতর্ক না থাকায় আমরা
আদি কবি হিসেবে লুইপাকে মনে করি। তবে চর্যাপদের কবিদের মধ্যে প্রাচীনতম কবি বা সবার আগে যিনি জন্ম নিয়েছেন সেক্ষেত্রে মনে করা হয় সবর পাকে। এই সবর পাকে লুইপার ধর্মগুরু বলা হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবর পাকে বাংলাদেশের লোক বলে মনে করেছেন। সবর পাকে চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয়। তিনি মাত্র 2টি পদ রচনা করেছেন, 28 নম্বর এবং 50 নম্বর। চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেছেন কানহুপা, তিনি 13টি পদ রচনা করেছেন। তার 13টি পদের মধ্যে একটি পদ 24 নম্বর পদ পাওয়া যায়নি, অর্থাৎ তার 12টি পদ পাওয়া গেছে। চর্যাপদের একজন কবি নিজেকে বাঙালি বলে দাবি করেছেন, তিনি হচ্ছেন বসুকোপা। তিনি 49 নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন এই বসুকোপা, তিনি 8টি পদ রচনা করেছেন। তবে 23 নম্বর যে খণ্ডিত পদটিতে তার অর্ধেক পাওয়া যায় নাই, সেই জন্য আমরা বলি তার 7.5টি পদ পাওয়া গেছে। এই বসুকোপার আসল নাম হচ্ছে শান্তিদেব, তবে তিনি ভুক্তি সুক্তি কুটিরে অবস্থান করতেন বলে তার নাম হয়েছে ভূসুকু। চর্যাপদের 24 জন কবির মধ্যে একজন কবিকে মহিলা কবি বলে সন্দেহ করা হয়, তিনি হচ্ছেন কুক্কুরিপা। নারী সম্বন্ধীয় আলোচনা তার কবিতায় থাকার কারণেই তাকে মহিলা কবি বলে অনুমান করা হচ্ছে। তিনি 3টি পদ রচনা করেছেন, 2 নং, 20 নং এবং 48 নম্বর পদ। তবে তার 48 নম্বর পদটি পাওয়া যায় নাই, অতএব তার 2টি পদ পাওয়া গেছে। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, এমন প্রশ্ন করলে আমরা সেই ক্ষেত্রে চন্দ্রাবতীর নাম আনসার করব। এছাড়াও বলেছি চর্যাপদ পাল আমলে রচিত হয়েছে, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে। চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে সান্ধ্য বা আলো আধারী ভাষা বলে অভিহিত করেছেন। চর্যাপদের 6টি প্রবাদ আছে বলেছি, তার মধ্যে অপনামাংসে হরিণা বৈরী, হারিত বাতনাহী নীতি আবেশী এবং আন চাহন্তে আন বিনোটা, এমন 3টি প্রবাদ গুরুত্বপূর্ণভাবে আপনাদের মনে রাখতে বলেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো প্রশ্ন থাকলে ঠিক আছে। আজকে যা পড়ছেন ওগুলো কোথায় পাবেন? ওগুলো শিটে পাবেন, বইতে পাবেন। আর আমি নোট করার কথা বলেছিলাম, নোট করবেন। আর গাইড বই শিট পড়ে আরো তথ্য যোগ করে যে কোনো একটা বই পড়লে হবে। যে কোনো একটা বই পড়লে হবে সাহিত্যের জন্য। ওরাকলের বইটাও কিনতে পারেন, যেখানে আলোচনা বেশি আছে। তারপরে আপনাদের কাজ হচ্ছে নোটটা পড়বেন, তারপরে গাইড বই বা শিট থাকলে সেটার আলোচনাটা চর্যাপদ থেকে পড়বেন। তারপরে গাইড বই একটা আপনি অবশ্যই সংগ্রহ করতে হবে, যেখানে গাইড বই থেকে চর্যাপদ থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে পড়ে ফেলতে হবে। যে চর্যাপদ থেকে যে প্রশ্নগুলো এসেছে ক্লাস করার পর, গাইড বই বা শিটের আলোচনা পড়ার পর, এখন প্রশ্নগুলো আপনি কেমন পারেন সেগুলো একটু প্র্যাকটিস করবেন। তারপরে আমরা বলবো যে হ্যাঁ, আজকের লেকচারে আপনার প্রস্তুতি মোটামুটি হয়েছে। এভাবে বাংলা সাহিত্য আমাদের ধরেন প্রায় ওরাকলের কোর্স প্ল্যানে 11টির মতো লেকচার আছে। আমরা 14-15টি লেকচারেই আলোচনা শেষ করব। অর্থাৎ ধরেন 14টি লেকচারে সাহিত্যের 20 নম্বরের আলোচনা শেষ করব। আজকে একদিন শেষ হলো, এভাবে আরো 13 দিন আপনাদেরকে কষ্ট করতে হবে। তাহলে 14 দিন শেষ কষ্ট করলে 20 নম্বরের একটা প্রস্তুতি হবে। ওরাকল বলছে টোটাল 129টি ক্লাস বা ধরেন 130-40টি ক্লাস। এই 130-40 দিন যদি আপনি ভালো করে কষ্ট করেন, তাহলে ইনশাআল্লাহ 200 নম্বরের প্রিলিমিনারির একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তাহলেই আপনি আগামী প্রিলিমিনারির জন্য নিজেকে প্রস্তুত আছেন বলে দাবি করতে পারবেন। আজকের আলোচনাটা আজকে শেষ করবেন। আজকের কাজ কালকের জন্য থেমে রাখবেন না, ফেলে রাখবেন না। তাহলেই জমা হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর শেষ করতে পারবেন না। এগুলো চিন্তা করলে আপনার তখন আতঙ্ক সৃষ্টি হবে, নিজের আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিবে। অল্প অল্প থাকতে ওই দিনের কাজ ওই দিন শেষ করবেন। তো আপনারা অনেক লম্বা সময় আমাকে সময় দিয়েছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের জন্য সফল, সুন্দর, সার্থক, সুখময়, সাফল্যময়, আনন্দময়, ঔজ্জ্বল্যময়, রঙ্গময়, রসময়, বিলাসময় ও রোমাঞ্চকর জীবন কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, প্রতীক্ষার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায়। আপনাদের দৃপ্ত পদচারণায় মুখরিত হোক বাংলাদেশের পাবলিক সার্ভিস অঙ্গন। সবাই সুখে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।